চৌধুরী ভিলার ছাদ। সময়টা রাত 10টা 15 মিনিট। এই যে মিস্টার কয়লা, একদম নড়বি না। আমি কিন্তু এখনও আমার প্রশ্নের উত্তর পাইনি। গত পরশু যখন ভার্সিটির গেটে ওই মেয়েটা তোর দিকে তাকিয়ে হাসছিল, তখন উল্টো তুই কেন তাকিয়েছিলি? হ্যাঁ, আমার কি হিংসা হয় না বুঝি? তুই জানিস না তুই শুধু আমার। তোর ওই কালো গাল, ওই চোখ, ওই কালো ঠোঁট, সব আমার। ওগুলোর উপর শুধু আমার অধিকার। অন্য কেউ তাকালে আমার ইচ্ছে করে তার চোখ দুটো তুলে ফেলি। আরে বাবা, আমি তো তাকাইনি। ও হয়তো অন্য কারোর দিকে তাকাচ্ছিল। আর আমার দিকে তাকাবে কেন বলতো? আমি কি কোনো রাজপুত্র? আমার মতো কালো ছেলের দিকে কেউ ফিরেও তাকায় না, একমাত্র তুই ছাড়া। এই পৃথিবীতে আর কারোর চোখে আমার কোনো দাম নেই। তুই আছিস বলেই আমি নিজেকে মানুষ মনে করি, নইলে তো কবেই নিজেকে আবর্জনা ভাবতাম। আর ওই মেয়েটা হয়তো ভাবছিল এই ফর্সা পরীর পাশে এই পুরা কয়লা বয়ফ্রেন্ডটা খেয়ে। খবরদার, নিজের সম্পর্কে একদম বাজে কথা বলবি না। তুই জানিস না তুই আমার কাছে কি? হ্যাঁ, ছোটবেলায় মা বলতো অন্ধকারে ভয় পেতে নেই, তখন বুঝতাম না। এখন বুঝি তুই হলি আমার সেই অন্ধকার, যেখানে আমি হারিয়ে গেলে শান্তি পাই। আচ্ছা দিয়ান, শোন না, একটা কথা বলি। আব্বু আজ বাসায় একটা ছেলের ছবি এনেছিল। ছেলেটা নাকি লন্ডনে থাকে, অনেক ফর্সা, অনেক টাকা। মা বলেছিল ছবিটা দেখতে। আমি কি করেছি জানিস? চা খাওয়ার ভান করে ইচ্ছে করে চায়ের কাপটা ছবির উপর ফেলে দিয়েছি। ছেলেটার ফর্সা মুখ একদম ঝলসানো রুটির মতো হয়ে গেছে। খুব ভালো হয়েছে, তাই না? কাজটা কিন্তু ঠিক করিসনি দিদি। রফিক আঙ্কেল জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধাবে। তাছাড়া তোর বাবা তো ঠিকই চায়। তিনি চান তার রাজকন্যার পাশে কোনো রাজপুত্র থাকুক। আমার মতো ভিখারিকে তোর পাশে মানায় না রে। আমার পকেটে এখন একটা টাকাও নেই যে তোকে ফুচকা খাওয়াবো। তোর এই শখ আহ্লাদ আমি কি দিয়ে মিটাবো বল? আমার তো নিজের থাকারই ঘর নেই। তোকে রাখবো কোথায়? রাস্তার ওই ল্যাম্পপোস্টের নিচে? তোর বোকা, টাকা দিয়ে কি ভালোবাসা হয়? আর আমি কি তোর কাছে বাড়ি গাড়ি চেয়েছি? আমি শুধু চেয়েছি দিন শেষে তোর এই বুকে একটু মাথা রাখতে। এই যে এখন যেমন আছি, দেখ আকাশটা কত বড়, কিন্তু চারটা একা। আমিও না তোর বুকে থাকলে নিজেকে ওই চাঁদের মতো মনে করি। আচ্ছা বাদ দে তো ওসব মন খারাপ কথা। কাছে আয় তো একটু। তোর চোখের নিচে এটা কিসের দাগ? কাল রাতে কি ঘুমাসনি? নাকি তোর ওই ডাইনি সৎমা খাবার খেতে দেয়নি? সত্যি করে বলতো, আজ দুপুরে খেয়েছিস? তোর পেটটা কেমন যেন ভেতরে ঢুকে গেছে। আমার না খুব কষ্ট লাগে দিয়ান। ইচ্ছে করে তোকে এখান থেকে অনেক দূরে নিয়ে যায়, যেখানে কেউ তোকে কষ্ট দিবে না। খেয়েছি রে পাগলি, ক্যাম্পাসের ক্যান্টিনে খেয়েছি। তুই এত চিন্তা করিস না তো। আর দাগটা ওটা কিছু না, কাল রাতে পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছিলাম, বইয়ের খোঁচা লেগেছে হয়তো। শোন, তোর জন্য একটা জিনিস এনেছি। জানি না তোর পছন্দ হবে কি না। আসার সময় রাস্তার ধারে দেখেছিলাম এক হকার কাচের চুড়ি বিক্রি করছিল, নীল রঙের। তোর শাড়ির সাথে মিলবে ভেবে নিয়ে নিলাম, কিন্তু দিতে সাহস পাচ্ছি না। এগুলো তো ফুটপাতের সস্তা চুড়ি। তোর হাতে দামি ডায়মন্ড ব্রেসলাইট মানায়, এসব কাচের টুকরো না। দেখি দেখি, দে বলছি। তুই এনেছিস আর আমার পছন্দ হবে না? আমার কাছে তোর দেওয়া এই কাচের চুড়ি কোহিনূর হীরা। পরিয়ে দে না প্লিজ, লক্ষ্মীটি পরিয়ে দে। আর শোন, খুব সাবধানে পরাবি, ব্যথা যেন না পাই। তুই জানিস না আমার হাতটা কত নরম, একটু জোরে চাপ দিলে লাল হয়ে যায়। তুই তো গায়ের জোরে সব করিস। গতবার যে জড়িয়ে ধরেছিলি, আমার কোমরে 2 দিন ব্যথা ছিল। অসভ্য একটা। আচ্ছা বাবা, আসতে পড়াচ্ছি। তুই এত নাড়াচাড়া করলে তো ভেঙে হাতে ঢুকে যাবে। হাতটা সোজা কর। তাড়াতাড়ি দে। জানিস দিদি, মাঝে মাঝে খুব ভয় হয়। এই যে তুই আমার এত কাছে, আমার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিস। এই শোকটা যদি হুট করে হারিয়ে যায়, যদি কোনোদিন দেখি তুই আর আমার নেই, তখন আমি কি করব? আমি তো বাঁচতে পারবো না রে। এই শহরের প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে তোর স্মৃতি। তোকে স্যার আমি জাস্ট একটা লাশ। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? যদি তোর বাবা অনেক জোর করে, আমাকে ছেড়ে দিবি? চুপ, একদম চুপ। আরেকবার যদি ছেড়ে যাওয়ার কথা বলিস, আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব। এই যে আমার কপালে টিপটা দেখছিস না,
এটা তোর নামে পড়েছি। যতদিন আমি বেঁচে থাকবো এই কপালে শুধু তোর নামই থাকবে। আর বাবা জোর করলে কি হবে? পালিয়ে যাব, বান্দরবনে চলে যাব, পাহাড়ের উপর ছোট্ট একটা ঘর বানাবো, তুই কাঠ কাটবি আর আমি রান্না করব। খুব সুখের সংসার হবে আমাদের, তাই না? যদি এমন না হয়? দূর, কী সব বলছিস? আচ্ছা শোন, তুই কি আজ আমাকে একটু আদর করবি না? সে কখন থেকে বকবক করছি, আর তুই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস। কাছে আয় না, কেউ দেখবে না। আকাশটাও মেঘলা হয়ে আছে, চাঁদটাও মেঘের আড়ালে লুকিয়ে গেছে। ওরাও চায় আমরা একটু কাছাকাছি হই। তুই না একটা পাগলি। এখানে যদি তোর মা চলে আসে? নিচ থেকে তো আওয়াজ আসছিল। তাছাড়া আমার শরীরে ঘামের গন্ধ, সারাদিন টুটু করে ঘুরেছি। তোর এই দামি পারফিউমের গন্ধে আমার ঘামের গন্ধ বেমানান লাগবে। আমার কাছে তোর গায়ের গন্ধই পৃথিবীর সেরা পারফিউম। উফ, এত কথা বলিস কেন তুই? একটু চুপ করা যায় না? একদম কথা বলবি না এখন। শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাক, আমি দেখতে চাই তোর ওই কালো চোখের গভীরে আমার জন্য কতটা ভালোবাসা লুকিয়ে আছে। দিয়ানা, কথা দে, পরিস্থিতি যাই হোক, যতই ঝড় আসুক, তুই আমার হাতটা এভাবেই ধরে রাখবি, কখনো আমাকে একা ফেলে যাবি না। কথা দিলাম, যদি মরেও যাই তবুও আমি আসবো, ভূত হয়ে হলেও আসবো। তোর এই চোখের জল আমি কোনোদিনও পড়তে দেব না তিথি। তুই আমার নিঃশ্বাস, তুই আমার বেঁচে থাকার কারণ। আল্লাহ সাক্ষী, এই দিয়ান মাহমুদ শুধু তিথির ছিল আর তিথিরই থাকবে। হয়েছে, আর ফিল্মের ডায়লগ দিতে হবে না। এবার চুড়িটা পরিয়ে দে। আর শোন, কাল সকাল ভার্সিটিতে যাওয়ার সময় আমার জন্য অপেক্ষা করবি। আমি রিক্সায় যাব তোর সাথে, বাবার গাড়িতে যাব না। আর হ্যাঁ, চুলগুলো এলোমেলো হয়ে আছে কেন তোর? দাঁড়া, ঠিক করে দেই। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করব, একটু নিজের যত্ন নিতে পারিস না? সব সময় আমাকেই দেখতে হবে। আচ্ছা শোন, কাছে আয় তো, কানে কানে একটা কথা বলি। কানে কানে কি বলল সেটা আর আমরা নাই শুনি। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক এবং নায়িকা, দিয়ান মাহমুদ আর তিথি। বাতাসে তিথির খোলা চুলগুলো উঠছে, গায়ের রং যেন দুধে আলতা মিশানো। চাঁদের আলোয় তার ফর্সা ত্বক চিকচিকে করছে, চোখগুলো ডাগর ডাগর, তাতে কাজলের গভীর প্রলেপ। ঠোঁটের নিচে ছোট্ট একটা কালো তিল, যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তার পাশে বসে আছে দিয়ান। দিয়ানের গায়ের রং মিশমিশে কালো, কিন্তু গরমটা বেশ শক্তপোক্ত। বাকি পরিচয় গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। পরের দিন সকাল 8:30, গুলশান 2, আমজাদ সাহেবের ডুপ্লেক্স বাড়ি মাহমুদ মঞ্জিল। সকালবেলার কড়া রোদ জানালার ভারী পর্দা ভেদ করে ডাইনিং টেবিলের এক কোণায় এসে পড়েছে। বাংলাদেশের অন্যতম বিজনেসম্যান আমজাদ সাহেব টেবিলে বসে আছেন। তার পরনে দামি সিল্কের পায়জামা আর পাঞ্জাবি, সামনে ধোয়া ওঠা ব্ল্যাক কফি আর বিদেশি ফলের সালাদ। তিনি খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে আজকের জাপানিজ ক্লায়েন্টের প্রোফাইল চেক করছেন। বাড়ির কাজের লোক কাশেম ট্রে হাতে দাঁড়িয়ে আছে, ভয়ে তার হাত কাঁপছে। সিঁড়ির নিচে অন্ধকার করিডোর থেকে দিয়ান বেরিয়ে এলো। তার পরনে একটা বহুবার ধোয়া শার্ট, যার কলারটা একটু ছিঁড়ে গেছে, পায়ে তালি দেওয়া স্যান্ডেল। সে ডাইনিং স্পেসের দিকে পা বাড়াতেই কাশেম ফিসফিস করে উঠল, ছোট সাহেব আইসেন না, বড় সাহেব এখন ব্যস্ত, আপনার ছায়া পড়লে হুলস্থুলু বাঁধবে। দিয়ান থমকে দাঁড়ালো। তার পেটে গত রাত থেকে দানাপানি পড়েনি। তিথির সাথে দেখা করে আসার পর থেকে খিদে নাড়িভুড়ি যেন পাক খাচ্ছে, কিন্তু খিদের চেয়েও বড় চিন্তা তার অসুস্থ নানি। আমজাদ সাহেব ল্যাপটপ থেকে চোখ না সরায়ে গম্ভীর গলায় বললেন, কিসের খসখস শব্দ হচ্ছে ওখানে? কাশেম, তোকে না বলেছি সকালবেলা কোনো ডিস্টারবেন্স চাই না? বিড়াল টিড়াল ঢুকলো নাকি? দিয়ানের সৎমা শায়লা বেগম সিঁড়ি দিয়ে নামতে নামতে চুলের ক্লিপ ঠিক করছিলেন। তিনি দিয়ানকে দেখতে পেলেন। বিড়াল হলে তো ভালোই ছিল, ওটা তো তোমার কপাল পোড়া ছেলে। এই ছেলে, তোমাকে না হাজারবার বলেছি সকালবেলা তোমার বাবার চোখের সামনে আসবে না। আজ ওনার জীবনের সবচেয়ে বড় ডিল। জাপানিজরা টাইম আর লাখ খুব মানে। তোমার এই অলক্ষণে মুখ দেখলে ডিলটা কি হবে? বাবা, আমি আসতাম না, কিন্তু নানির অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছে লাংসের ইনফেকশনটা বেড়েছে, প্রেসক্রিপশন চেঞ্জ করেছে। ওষুধগুলো আজই কিনতে হবে, আমার কাছে একদম টাকা নেই।
টাকা? সকালবেলা ভিক্ষুকের মতো হাত পাততে এসেছো? তোমার লজ্জা করে না? এই বয়সের ছেলেরা বাপের ব্যবসায় হাল ধরে, আর তুমি বাপের পকেট কাটার ধান্দায় থাকো। আর ওই দুড়ি মরছে না কেন? মরলে তো আমি বাঁচি। মাসে মাসে কত টাকা যায় ওনার পেছনে সেই হিসেব রেখেছো? গত মাসেও তো 5,000 টাকা দিলাম। বাবা, ওটা তো গত মাসের। আর নানি তো আমার মা মারা যাওয়ার পর। চুপ, একদম চুপ। খবরদার তোমার মায়ের নাম এই পবিত্র সকালে মুখে আনবে না। ছোটলোক পরিবারের মেয়ে ছিল তোর মা, তোকেও ছোটলোক বানিয়ে গেছে। গায়ের রংটা দেখছিস নিজের? আয়নায় তাকাস কখনো? আমার মতো ফর্সা মানুষের ঘরে তোর মতো পয়লা জন্মানোটাই তো আমার ব্যবসার লস। শোন, সোজা কথা বলে দিচ্ছি, আজ কোনো টাকা হবে না। শুনেছো তো তোমার বাবার কথা? এখন বিদায় হও। আর হ্যাঁ, ড্রাইভারকে বলো তোমাকে নামিয়ে দিয়ে আসবে না। গাড়ির লেদার সিটগুলো কালি ওয়াশ করিয়েছে। তোমার গায়ের ঘামে নোংরা হবে। হেঁটেই ভার্সিটিতে যাও। গুলশান থেকে ভার্সিটি হেঁটে গেলে তো আমার ক্লাস মিস হবে মা। আর নানিকে ওষুধ না দিলে। ক্লাস মিস হলে হবে, তুই তো আর ব্যারিস্টার হবি না। আর শোন, ফেরার পথে যদি শুনি আমার ক্লায়েন্ট ডিল ক্যান্সেল করেছে, তাহলে আজ রাতে তোর পিঠের চামড়া আমি রাখবো না। যা এখান থেকে। কাশেম, ওকে পেছনের সার্ভেন্ট গেট দিয়ে বের করে দে। মেইন গেটে নতুন দারোয়ান রেখেছি, ও তোকে দেখলে চোর ভাবতে পারে। দিয়ান আর কোনো কথা বলল না। সে ধীরে ধীরে পেছনের দরজা দিয়ে ঘুরল। তার চোখ দিয়ে পানি পড়ছে না, কান্নাগুলো শুকিয়ে বুকের ভেতর পাথর হয়ে গেছে। পকেটে হাত দিয়ে দেখল মাত্র 17 টাকা আছে। নানির ইনহেলারটা আজই লাগবে। সে মনে মনে ঠিক করলো দুপুরে না খেয়ে সেই টাকাটা জমাবে। দুপুর 1:30। নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্কিটেকচার ল্যাবের ভেতর এসি চলছে পুরো দমে, কিন্তু দিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে বিশাল একটা ড্রাফটিং টেবিলের ওপর ঝুঁকে কাজ করছে। তার কালো হাতের আঙুলগুলো পেন্সিল আর স্কেল নিয়ে ক্ষিপ্র গতিতে চলছে। সামনে একটা জটিল শপিং মলের মডেল। উল্টো দিকের চেয়ারে পা তুলে বসে আছে সায়ন। তার হাতে আইফোন 14 প্রো ম্যাক্স, কানে ইয়ারপড। পাশে তার দুই বন্ধু রিকি আর ফারহান বসে আড্ডা দিচ্ছে। সায়ন হলো তারই সৎ ভাই, যে সকালবেলা তাকে অপমান করতে পারেনি, কারণ সে তখন ঘুমাচ্ছিল। ওই কালু, আর কতক্ষণ? স্যার কিন্তু লাঞ্চের পর মডেল চেক করবে। স্ট্রাকচারটা যদি একটুও বাঁকা হয়, আমি কিন্তু তোকে ল্যাবের ফ্লোরে ফেলে ফেটাবো। ভাইয়া, স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, কিন্তু এই ডিজাইনে লুট ক্যালকুলেশনটা জটিল। তুমি স্যারকে বলেছো যে তুমি এটা করেছো? স্যার যদি প্রশ্ন করে বিম আর কলামের জয়েন্ট নিয়ে, তুমি তো এগুলোর কিছুই জানো না। আরে রাখ তোর বিম আর কলাম, তুই আসিস কি করতে? তুই সব বুঝিয়ে লিখে দিবি কাগজে, আমি তোতা পাখির মতো মুখস্থ করে উগড়ে দেব। স্যার আমাকে চেনে, আমার বাপের ডোনেশনেই তো এই ল্যাবের এসিগুলো চলছে। স্যারের কি সাহস আছে আমাকে ফেল করানোর? দোস্ত, তোর ভাই তো কাজের আছে, কালো হলে কি হবে? বেনটা তো আইনস্টাইন। আচ্ছা দিয়ান, তুই তো বিলিয়ান হয়েও সায়নের অ্যাসাইনমেন্ট করছিস কেন? নিজেরটা করেছিস? আমারটা করার সময় পাইনি, আর ভাইয়া বলেছে এটা করে দিলে নানির ওষুধের টাকা দেবে। আয় হায় সায়ন, তুই তো গ্রেট বিজনেসম্যান। ফ্রিতে অ্যাসাইনমেন্টও করাচ্ছিস, আবার ইমোশনাল ব্ল্যাকমেলও করছিস। সায়ন দিয়ানের টেবিলের সামনে এসে দাঁড়ালো। দিয়ানের করা নিখুঁত মডেলটার দিকে তাকিয়ে তার চোখে ঈর্ষা খেলা করে গেল। সে হাত বাড়িয়ে দিয়ানের শার্টের কলারটা ধরল। শোন কালু, বেশি তেরিবেরি করবি না। তুই আমার পার্সোনাল রোবট। কালো হলেও তোর এই মগজটা আমার সম্পত্তি, মনে আছে তো? বাবা বলেছে তুই যদি আমার কথা না শুনিস, তাহলে নানির অক্সিজেন সিলিন্ডারের লাইনটা পার্মানেন্টলি অফ করে দেবে। তখন কি করবি? লাশ কাঁধে নিয়ে ঘুরবি? দিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে ইচ্ছে করলে সায়নের হাতটা মুচড়ে দিতে পারে, তার শরীরে সে শক্তি আছে, কিন্তু সে নিজেকে সংযত করল। নানির মুখটা ভেসে উঠল তার চোখে। ভাইয়া, কলাটা ছাড়ো, সবাই দেখছে। কাজটা শেষ হয়ে গেছে, শুধু ফিনিশিং টাচ বাকি। তুমি টাকাটা দেবে তো? সায়ন পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ানের মুখের উপর ছুঁড়ে মারল। নে ভিখারি, এটা দিয়ে তোর বুড়ির কাফনের কাপড় কিনে রাখিস। আর শোন, আজ সন্ধ্যায় রেডি থাকবি, মা বলেছে তোকে পার্টিতে যেতে হবে।
দিয়ান নোটটা মাটি থেকে তুলল না, সে চুপচাপ আবার কাজে মন দিল। তার অপমানের জ্বালাটা বুকের ভেতর আগ্নেয়গিরির মতো ফুঁসছে, কিন্তু বের হওয়ার পথ পাচ্ছে না। এরপর দিয়ান অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সায়নকে দিয়ে দেয়। টাকা দিয়ে তার নানির ওষুধ কিনে তার নানিকে দিয়ে দেয়। সন্ধ্যা 7:45 সে পার্টিতে পৌঁছায়। হোটেল র্যাডিসন ব্লু, গ্র্যান্ড বলরুম। বলরুমটা আজ মিশরের ফারাওয়াদের রাজপ্রাসাদের আদলে সাজানো হয়েছে। সোনালি আলোর ঝাড়বাতি, দামি কার্পেট আর শহরের সব নামি দামি মানুষের ভিড়। শায়লা বেগমের ইজিপোশিয়ান নাইট থিম পার্টি। সবাই অদ্ভুত সব কস্টিউম পরে এসেছে। এক কোনায় একটা উঁচু বেদির উপর দিয়ান দাঁড়িয়ে আছে। তার গায়ে কোনো শার্ট নেই, পুরো শরীরে কালো আর সোনালি রঙের বডি পেইন্ট করা। পরনে শুধু একটা মিশরীয় ধুতি, গলায় এবং হাতে ভারী মেটালের গয়না। তার হাতে একটা বিশাল ময়ূরপঙ্খী পাখা। তাকে বলা হয়েছে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে, একটু নড়া যাবে না। শহরের এক বিখ্যাত মডেল নাতাশা শ্যাম্পেনের গ্লাস হাতে দিয়ানের সামনে এসে দাঁড়ালো। পাশে শায়লা বেগম। ওয়াও শাইলা ভাবি, আপনার ডেকোরেশন সেন্স জাস্ট অসাম। এই স্ট্যাচুটা তো একদম জীবন্ত মনে হচ্ছে। এটা কি ইম্পোর্ট করা? আরে না ডার্লি, এটা ইম্পোর্ট করব কেন? এটা আমার সতীন পুত্র। কালো রংটা কাজে লেগেছে আর কি। ওকে বললাম, ঘরে বসে তো শুধু অন্ন ধ্বংস করিস, আজ একটু শোপিস হয়ে দাঁড়িয়ে থাক। মানিয়েছে না বলো? নাতাশা দিয়ানের গায়ের কাছে এসে তার পেইন্ট করা পেশিবহুল বুকে হাত দিল। দিয়ানের শরীরটা ঘেন্নায় রিরি করে উঠল, কিন্তু সে নড়ল না। ও মাই গড, হিজ বডি ইজ সো হট। শাইলা ভাবি, ও কি কথা বলতে পারে নাকি বোবা? ও তো মানুষই না, কথা বলবে কি করে? এই দিহান, সোজা হয়ে দাঁড়া। নাতাশা ম্যামের সাথে একটা সেলফি তোল। খবরদার চোখের পাতা ফেলবি না। দিয়ান পাথরের মতো দাঁড়িয়ে রইল। ফ্ল্যাশের আলো তার চোখে এসে পড়ছে। তার চামড়ায় কেমিক্যাল পেইন্টের কারণে প্রচণ্ড জ্বালা করছে। কিছুক্ষণ আগে সায়ন এসে তার পায়ের ওপর শ্যাম্পেন ঢেলে দিয়ে গেছে। সেই চটচটে অনুভূতিটা তাকে পাগল করে দিচ্ছে। হঠাৎ ভিড়ের মধ্যে সে তিথিকে দেখতে পেল। তিথি একটা নীল গাউন পরে বাবার সাথে দাঁড়িয়ে আছে। দিয়ানের দিকে চোখ পড়তেই তিথির হাত থেকে জুসের গ্লাসটা পড়ে ভেঙে গেল। তিথি দৌড়ে আসতে চাইল, কিন্তু দিয়ান চোখের ইশারায় তাকে বারণ করল। দিয়ান জানে তিথি এখন এখানে সিনক্রেট করলে তার বাবার সম্মান যাবে, আর দিয়ানের নানিকে মেরে ফেলা হবে। একজন মাতাল গেস্ট দিয়ানের হাতে ধরা পাখাটা ধরে টান দিল। এই বেটা, বাতাস কর, গরম লাগছে। মূর্তি সেজে দাঁড়িয়ে থাকলে হবে? বাপের অন্নে তো শরীর বানিয়েছিস, এবার একটু খাট। দিয়ান তবুও নড়ল না। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা গালের কালো রঙের সাথে মিশে একাকার হয়ে গেল। সে মনে মনে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আমাকে এই নরক থেকে তুলে নাও, অথবা আমাকে শক্তি দাও এদের শেষ করার। এই অপমানের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে পার্টি শেষ হয়ে যায়। সবাই নিজের মতো করে বাসায় ফেরে। রাত 1:30। এদিকে তিথির ঘরটা আবছা অন্ধকারে ঢাকা। এসি চলছে, বাইরের কোনো শব্দ ভেতরে আসছে না। দিয়ান এভাবেই তিথির সাথে দেখা করে আসে প্রতিনিয়ত। তার শরীরে এখনও সেই কালো আর সোনালি রঙের বডি পেইন্ট লেগে আছে, যদিও সে কিছুটা মুছে ফেলার চেষ্টা করেছে। তিথি বাথরুম থেকে তোয়ালে আর গরম পানি নিয়ে বের হলো। দিয়ান মেঝের কার্পেটে বসে আছে, তার মাথাটা হাঁটুর মধ্যে গোজা। তিথি কোনো কথা না বলে দিয়ানের পাশে বসলো। সে ভেজা তোয়ালে দিয়ে দিয়ানের পিঠের রং মুছতে শুরু করলো। দিয়ান চমকে উঠে তিথির হাতটা ধরে ফেলল। তিথি, কি করছিস? তোর হাতে রং লাগবে, এই রংটা বিষাক্ত, চামড়া উঠে যাচ্ছে, তুই ধরিস না। লাগুক, তোর বেশ যদি আমার গায়ে লাগে আমি অমৃত মনে করে নেব। চুপ করে থাক তুই, একদম কথা বলবি না। আজ পার্টিতে তোকে এই অবস্থায় দেখে আমার কি হচ্ছিল তুই জানিস? ইচ্ছে করছিল নিজের চোখ দুটো অন্ধ করে ফেলি। ওরা তোকে মানুষ মনে করে না দিয়ান। ওরা কি জানে না তোর ভিতরে একটা মন আছে?
দিয়ান তিথির দিকে তাকালো। এই মেয়েটা তাকে কতটা ভালোবাসলে এভাবে তার শরীরের যত্ন নিতে পারে। আমি তো মানুষ না দিদি, আমি একটা শো পিস। মা তো ঠিকই বলেছে, আমার জন্মটাই বল। এই কালো চামড়াটাই আমার অভিশাপ। তুই কেন আমার জন্য এত কষ্ট পাচ্ছিস? আমাকে ছেড়ে দে না, তোর বাবা তোকে রাজরানীর মতো রাখবে। আমার সাথে থাকলে তোকে শুধু অপমান আর এই রঙের গন্ধই সহ্য করতে হবে। তিথি হঠাৎ তোয়ালেটা ছুঁড়ে ফেলে দিল। সে দিয়ানের শার্টলেস বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। দিয়ানের গলায় মুখ গুজে সে কান্নায় ভেঙে পড়ল না, বরং এক অদ্ভুত আক্রোশে দিয়ানের কাঁধে কামড় বসিয়ে দিল। চুপ, একদম চুপ। আর একটা বার যদি নিজেকে ছোট করে কথা বলেছিস, আমি কিন্তু কিছু একটা করে বসবো। তুই কোনো শোপিস না, তুই আমার জান পাখি দিয়ান। তুই আমার সব। ওই কালো রং, এই রং আমি খাবো, এই রং আমি মাখবো। তিথি পাগলের মতো দিয়ানের সারা শরীরে চুমু খেতে শুরু করলো। দিয়ানের বুকের যেখানে যেখানে পেন্ট লেগে আছে সেখানে তিথি নিজের ঠোঁট ঘষতে লাগলো। দিয়ান প্রথমে বাধা দিতে চাইলেও পরে পারল না। তিথির এই আগ্রাসী ভালোবাসা তাকে অবশ করে দিচ্ছে। দিয়ান তিথিকে 2 হাতে জড়িয়ে ধরল। তিথি প্লিজ, আমি নোংরা হয়ে আছি। তিথি দিয়ানের ঠোঁটের উপর নিজের আঙুল রাখলো। তুই আমার কাছে পবিত্র। আজ আমাকে আদর কর দিয়ান, এমনভাবে কর যেন আমি ভুলেই যাই যে আমি কে। আমি চাই আমার শরীরে তোর প্রতিটা স্পর্শের দাগ থাকুক। আমি চাই তোর গায়ে ওই কালো রং আমার ফর্সা চামড়ায় মিশে একাকার হয়ে যাক। সমাজ দেখুক আমরা আলাদা না। তিথি দিয়ানের হাতটা নিজের বুকের উপর রাখলো। দিয়ানের শরীরের উত্তাপ তিথির শরীরে শিহরণ জাগিয়ে তুলল। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ঘরের ভেতরের ঝড় তার চেয়েও তীব্র। দিয়ান তিথিকে বিছানায় শুয়ে দিল। তার চোখের জল আর তিথির শরীরের ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে গেল। দিয়ান তিথির কানে ফিসফিস করে বলল, আমি তোকে কথা দিচ্ছি তিথি, এই শরীর দিয়ে একদিন আমি সব অপমানের জবাব দেব, কিন্তু আজ শুধু তুই আর আমি। তাদের ছায়া দুটো দেয়ালের ওপর এক হয়ে গেল। দুটি অতৃপ্ত আত্মা, যারা দিনের আলোয় সমাজ দ্বারা বিচ্ছিন্ন, তারা রাতের আধারে একে অপরকে গ্রাস করে নিচ্ছে। তিথি দিয়ানের পিঠে নখ বসিয়ে দিল। দিয়ান যন্ত্রণা মিশ্রিত এক সুখের আর্তনাদ করে উঠল। এই রাতটা তাদের জন্য শুধু শরীর দেওয়া নেওয়া নয়, এটা তাদের অস্তিত্বের লড়াই, তাদের বেঁচে থাকার রসদ। এরই 3 দিন কেটে যায়। একদিন রাত 2:15 ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দাউকান্দি ব্রিজের কাছে ফাঁকা রাস্তা, মুষলধারে বৃষ্টি হচ্ছে। হাইওয়ের ল্যাম্পপোস্টগুলো ঝাপসা। একটা ছাদ খোলা লাল কনভার্টেবল BMW তুমুল গতিতে ছুটে চলছে। ড্রাইভিং সিটে সায়ন, পাশে তার বন্ধু রিকি, আর পেছনের সিটে ভয়ে কুঁকড়ে আছে দিয়ান। গাড়ির স্পিকারে ফুল ভলিউমে গান বাজছে। সায়ন এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে মদের বোতল উঁচিয়ে আছে। আরে মামা, ভলিউমটা আরো বাড়াতো। এই বৃষ্টির রাতে হালকা সাউন্ডে কি ফিল আসে? দেখছিস রাস্তাটা কেমন ফাঁকা, মনে হচ্ছে পুরো হাইওয়েটা আমার বাপের কেনা। ওই রিকি, কালকে নাতাশাকে ফোন দিয়ে বলে দিস সায়ন চৌধুরী ইজ ব্যাক ইন ফর্ম। সারা পুলিশগুলো বৃষ্টির ভয়ে গর্তে ঢুকেছে। আজকে স্পিডোমিটার 180 ক্রস করাবো, দেখিস। আসতে চালা মামা, রাস্তা কিন্তু খুব স্লিপারি, আর সামনেই তো সাবটান। তুই তো অনেকটা খেয়েছিস, ব্যালেন্স ঠিক আছে তো? ওই পিছনের কালোটা তো মনে হয় ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ওই দিয়ান, কোনো শব্দ নেই কেন রে তোর? নাকি হার্ট অ্যাটাক করেছিস? ভাইয়া প্লিজ, আমি হাত জোর করছি, গতি কমাও। আমার খুব ভয় করছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। ওয়াইফাই তো কাজই করছে না ঠিক মতো। আল্লাহ না করে যদি চাকা স্লিপ করে, আমরা কেউ বাঁচবো না। রিকি ভাইয়া, আপনি একটু বলেন না ওনাকে। ভাইয়া, তোমার তো কাল সকালে মিটিং আছে, বাবা শুনলে রাগ করবে। প্লিজ প্লিজ ভাইয়া, গাড়িটা সাইড করো, বৃষ্টি কমলে যেও। চুপ কর অলক্ষণে ভূত, তোর মুখে সবসময় নেগেটিভ কথা। তোকে আনাই আমার ভুল হয়েছে। আব্বা বলল সাথে রাখ, যদি তুই ড্রাইভ করতে না পারিস ও ব্যাকআপ দেবে। আরে তুই তো সাইকেলের বেল বাজাতেও ভয় পাস, তুই চালাবি BMW। শোন দিয়ান, তোর এই ফালতু জ্ঞান নিজের কাছে রাখ। এই সায়ন চৌধুরী চোখ বন্ধ করেও ড্রাইভ করতে পারে, দেখবি ম্যাজিক। এই দেখ, হাত ছেড়ে দিলাম।
ভাইয়া না, সামনে তাকাও, সামনে কেউ একজন। ভাইয়া ব্রেক, ব্রেক কষো। হঠাৎ গাড়ির সামনে একটা ছায়া। সায়ন ব্রেক কষার আগেই ধপাস একটা ভারী কিছু গাড়ির সামনে ধাক্কা খেয়ে উইন্ডশিল্ডের ওপর আছড়ে পড়ল। কাঁচ ভেঙে চুরমার। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে কয়েকবার ধাক্কা খেয়ে থেমে গেল। গান বন্ধ হয়ে গেল, শুধু বৃষ্টির শব্দ। হোলি শিট সায়ন, এটা কি হলো? তুই তো মানুষ মেরে ফেলেছিস। আমি বলেছিলাম আস্তে চালাতে, এখন কি হবে? নাম গাড়ি থেকে, জলদি নাম। চুপ কর, একদম চুপ। আগে দেখতে দেখে বেঁচে আছে কিনে দেখ। সাধারণ কেউ হলে টাকা দিয়ে মিটিয়ে ফেলবো। দিয়ান, তুই বসে আছিস কেন? নাম, গিয়ে দেখ লাস্টটা নড়ছে কিনা। ভাইয়া মেয়েটার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, মনে হয় আর নেই। ইয়া আল্লাহ, এ তুমি কি করলে ভাইয়া? এখন আমরা কি করব? পুলিশ তো এখনই চলে আসবে, হাইওয়ে পেট্রোল তো কাছেই থাকে। ভাইয়া চলো আমরা সারেন্ডার করি, অ্যাক্সিডেন্ট তো হয়তো জামিন হয়ে যাবে। সায়ন, সর্বনাশ হয়েছে, এদিকে আয়, আইডি কার্ডটা দেখ। এই মেয়ে সাধারণ কেউ না, এটা সাদিয়া আফরিন, বিরোধী দলীয় নেতা আসলাম শিকদারের নাতনি। কালকেই খবরে দেখলাম নিখোঁজ, আর আজ তোর গাড়ির নিচে। সায়ন, আসলাম শিকদার জানলে আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে, সরকারও বাঁচাতে পারবে না। কালকে সারা দেশে আগুন জ্বলবে, আমাদের ক্যারিয়ার শেষ। কি বলছিস? আসলাম শিকদারের নাতনি? আব্বা আব্বা আমাকে কেটে টুকরো করে ফেলবে। আমার পাসপোর্ট, ভিসা, বিদেশের প্রপার্টি সব ফ্রিজ হয়ে যাবে। না না, আমি জেল খাটতে পারবো না। রেকি, আমাকে বাঁচা, কোনো বুদ্ধি দে। কেউ দেখেনি তো? ভাইয়া পালিয়ে লাভ নেই, সত্যটা বলে দাও। তুমি তো ইচ্ছে করে মারোনি, বৃষ্টির কারণে। তুই চুপ কর, একদম চুপ। তোর জন্যই সব হয়েছে। তুই সাথে ছিলি বলেই এই যাত্রাটা অশুভ হয়েছে। রেকি, শোন, একটা বুদ্ধি আছে। গাড়ি কে চালাচ্ছিল? আমি না, গাড়ি চালাচ্ছিল দিয়ান। মানে তুমি কি বলছো ভাইয়া? আমি তো পেছনে সিটে বসেছিলাম, তুমি কেন মিথ্যা বলছো? রিকি, ধর ওকে, ওর মাথায় বাড়ি দে। এই কালুই এখন আমাদের একমাত্র বাঁচার পথ। দিয়ান, তুই তো সব সময় বলিস তুই আমাদের ফ্যামিলির জন্য সব করতে পারিস। আজ প্রমাণ দে। তুই মাইনর, তো শাস্তি কম হবে। আর আমি ফেসে গেলে পুরো পরিবার রাস্তায় বসবে। রিকি, দেরি করছিস কেন? মার শালাকে। না ভাইয়া, রিকি ভাইয়া ছাড়ুন আমাকে, আমি পাপ করব না, আমি জেল খাটবো না। বাবাকে ফোন দাও, বাবা জানলে তোমাদের আস্ত রাখবে না, ছাড়ো বলছি। সরি দিয়ান, দোস্ত কিছু মনে করিস না, নিজের জান বাঁচাতে হলে তোকে বলির পাটা বানাতেই হবে। রিকি গাড়ির হুইল রেঞ্জ দিয়ে দিয়ানের মাথায় সজোরে আঘাত করল। দিয়ান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। সায়ান দ্রুত দিয়ানকে টেনে ড্রাইভিং সিটে বসিয়ে স্টিয়ারিংয়ে তার হাতের ছাপ লাগিয়ে দিল। কিছুক্ষণ পর পুলিশ এসে সব প্রক্রিয়া শেষ করে দিয়ানকে নিয়ে যায়। পরদিন রাত 3:30। দিয়ানকে উল্টো করে ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, তার শরীর রক্তে ভেসে যাচ্ছে। পুলিশ তাকে অমানসিক নির্যাতন করছে। উল্টো দিকে চেয়ারে ওসি মোস্তফা বসে আছেন, পাশে আমজাদ সাহেব ঢুকলেন। পানি, একটু পানি। বাবা, তুমি এসেছো? আল্লাহ, বাবা আমাকে নামাও এখান থেকে, ওরা আমাকে মারছে কেন? আমি তো কিছু করিনি। তুমি ওসি সাহেবকে বলো না বাবা, বলে যে আমি ড্রাইভ জানি না, আমার তো লাইসেন্সও নেই। ওই সময় সায়ন ভাইয়া ড্রাইভ করছিল, আমি তো পেছনে সিটে ছিলাম। বাবা, তুমি চুপ করে আছো কেন? কথা বলো। ড্রাইভ জানিস না সেটা তো আমি জানি, কিন্তু তুই যে ড্রাইভ করছিলি তার প্রমাণ হিসেবে স্টিয়ারিংয়ে তোর আঙুলের ছাপ পাওয়া গেছে। আর সায়ন আর রিকি সাক্ষী দিয়েছে যে তুই গাড়ি চুরি করে পালাতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছিস। এখন তুই যদি সত্যিটা স্বীকার করে নিস তাহলে তোর শাস্তি কম হবে। বাবা, তুমি এসব কি বলছো? তুমি জানো সায়ন ভাই মিথ্যা বলছে, ও মাথাল ছিল। তুমি সায়নকে বাঁচাতে আমাকে ফাঁসাচ্ছ। আমি কি তোমার ছেলে না? আমার গায়ের রক্ত কি তোমার না? শুধু গায়ের রং কালো বলে আজকে আমাকে এই প্রতিদান দিচ্ছ? বাবা, আমার না খুব কষ্ট হচ্ছে, হাতগুলো ছিঁড়ে যাচ্ছে, আমাকে নামাও বাবা। তুই আমার ছেলে? তুই তো আমার পাপের ফসল। তোর মা ছিল একটা ছোট লোক, তুইও তাই হয়েছিস। সায়ন আমার ভবিষ্যৎ, ও মাহমুদ গ্রুপের এমডি হবে। আসলাম শিকদারের নাতনিকে মারার অপরাধে যদি সায়ন অ্যারেস্ট হয় তাহলে আমার পুরো বিজনেস এম্পায়ার ধসে পড়বে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হবে। তুই কি চাস আমি রাস্তায় বসি? তোর জীবনের দাম কত?
2 পয়সাও না, বরং তুই জেলে গেলে আমার লাভ, পাপের বোঝা কমবে। ছি বাবা, আজ তোমাকে বাবা ডাকতো আমার ঘেন্না হচ্ছে। টাকার জন্য তুমি নিজের সন্তানের গলায় ছুরি চালাচ্ছ। আমি সই করব না, আমি আদালতে গিয়ে সব বলে দেব। আমি চিৎকার করে বলবো সায়ন খুনি। আদালত? শোন দিয়ান, তোর ওই বুড়ি নানি এখন লাইফ সাপোর্টে আছে। ডাক্তারকে বলে এসেছি আমার এক ফোন পেলেই অক্সিজেনের লাইনটা খুলে দেবে। এখন চয়েস তোর। তুই যদি খুনের দায় নিজের কাঁধে নিস তাহলে তোর নানি মরার আগ পর্যন্ত ভিআইপি ট্রিটমেন্ট পাবে, আর যদি মুখ খুলিস তাহলে জেলের ভেতর তোর লাশটাও কেউ খুঁজে পাবে না, আর ওদিকে বুড়িটাও মরবে। এখন বল, সাইন করবি নাকি নানিকে মারবি? বাবা তুমি মানুষ না, তুমি শয়তান। আমার নানিকে মেরো না, আমি সই করব। আমি সব মেনে নেব, কিন্তু আল্লাহ দেখছেন। আজ তুমি আমাকে যেভাবে জুলালে, এদিন তোমাকে এর চেয়েও খারাপ অবস্থায় পড়তে হবে। দাও, কোথায় সই করতে হবে দাও। আমি আজ থেকে এতিম, আমার কোনো বাবা নেই। এই তো লাইনে এসেছিস, নাটক কম কর। এই নে কাগজ, কনস্টেবল ওর হাতটা খুলে দে, সাইনটা করিয়ে নে। আর হ্যাঁ, মনে রাখিস, কোর্টে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে কিন্তু রিমান্ডে ইলেকট্রিক শক পাবি। এদিকে পরের দিন সকালে মন্ত্রী রফিক চৌধুরীর ড্রয়িং রুম। তিথি টিভিতে দিয়ানের অ্যারেস্টের খবর দেখছে। তার বাবা রফিক চৌধুরী ফোনে কাউকে নির্দেশ দিচ্ছেন। তিথি বাবার ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আব্বু, তুমি এখনো ফোনে পলিটিক্স করছো? ওইদিকে দিয়ানকে ওরা মেরে ফেলছে। তুমি জানো দিয়ান নির্দোষ, ও গাড়ি চালাতেই জানে না, ও তো সাইকেল চালাতেই ভয় পায়। ও বিএমডাব্লিউ চালাবে কিভাবে? ওটা শায়ানের কাজ। আমি জানি কাল রাতে শায়ান ড্রাগস নিয়ে বেরিয়েছিল। তুমি আমজাদ আঙ্কেলকে ফোন দাও, বলো সত্যিটা প্রকাশ করতে। তিথি, বিহেভ ইয়োরসেলফ। তুই কি পাগল হয়েছিস? ও একটা খুনি, একটা চোর। তার জন্য তুই তোর বাবার মুখে মুখে তর্ক করছিস? আমজাদ ভাই আমাকে সব ক্লিয়ার করেছেন, এই ছেলেটা জন্মগত ক্রিমিনাল। ও নাকি ড্রাগস নিয়ে গাড়ি চালাচ্ছিল, আর তুই নাকি লুকিয়ে লুকিয়ে ওর সাথে প্রেম করছিস। ছি, আমার মেয়ে হয়ে তুই একটা কালু বস্তির ছেলের সাথে জড়ালি। আমার মান সম্মান কিছু রাখলি না। আসলাম শিকদার এমনিতে ইস্যু খুঁজছে, এখন যদি শোনে মন্ত্রীর মেয়ে খুনির প্রেমিকা, তাহলে আমার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। কেরিয়ার? ভোট? তোমার কাছে মানুষের জীবনের চেয়ে ভোটের দাম বেশি। দিয়ান ক্রিমিনাল না, ও ফেরেস্তা। ও যদি খুনি হয় তাহলে আমিও খুনি। আমি এক্ষুনি থানায় যাব। আমি মিডিয়াকে বলবো যে শায়ান আসল কালপিট। শায়ান আমাকে আগে অনেকবার হ্যারাস করেছে। আমি সব বলে দেব। তুই কোথাও যাবি না। মিডিয়ার সামনে মুখ খুললে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আমজাদ ভাইয়ের সাথে আমার ডিল হয়েছে, দিয়ানকে স্যাক্রিফাইস করতেই হবে। দেশের পরিস্থিতি ঠান্ডা করতে একটা বলির পাঠা দরকার, আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে দিয়ানকে জেলে বিষ খাইয়ে মারা হবে। তুই কি চাস ও মরে যাক? তোমরা সবাই মিলে একটা নিরীহ ছেলেকে মারছো, ঠিক আছে? আমাকে যেতে দিবে না তো? তাহলে আমার লাশ দেখবে। আমি আর এই বাড়িতে থাকবো না। যেখানে দিহান নেই সেখানে আমিও থাকবো না। তিথি টেবিল থেকে ফলের ঝুড়ির ছুরিটা তুলে নিজের গলায় ধরল। রফিক চৌধুরী ভয় পেয়ে দৌড়ে এলেন। তিথি, না, পাগলামি করিস না মা, ছুরিটা ফেলে দে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মিথ্যা বলছো তুমি। তুমি কিচ্ছু করবে না। আমি মরে গিয়ে দিহানের কাছে যাব। সরে যাও, সামনে থেকে সরে যাও। পেছন থেকে বাড়ির দুজন কাজের লোক তিথিকে জাপটে ধরল। রফিক চৌধুরী পকেট থেকে ঘুমের ইঞ্জেকশন বের করে তিথির ঘাড়ে পুশ করে দিলেন। তিথি ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। দিয়ান, আমি তোকে বাঁচাতে পারলাম না রে। এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, আমদানি ওয়ার্ড। রাত 2টা। জেলখানার ফ্লোরে শত শত কয়েদির মাঝে দিয়ান এক কোণায় শুয়ে আছে, তার সারা শরীরে ব্যান্ডেজ। হঠাৎ 3 জন কয়েদি তার দিকে এগিয়ে এলো, তাদের হাতে ধারালো চামচ আর ব্লেড। আদালতের রায় অনুযায়ী তাকে জেল দেওয়া হয়েছে 10 বছরের। এই কালু, ওঠ, তোর সময় শেষ। তোর ভাই সায়ন বাইরে থেকে সুপারি পাঠিয়েছে। তুই বেঁচে থাকলে নাকি ওদের সমস্যা, তাই তোকে ওপারে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কোনো শব্দ করবি না, একদম গলার শ্বাসনালী কেটে দিব, টেরও পাবি না। তোমরা আমাকে মারতে এসেছো? আমি তো এমনিতেই মরে গেছি, আমার আর কি বাকি আছে? বাবা আমাকে বেঁচে দিল, প্রেমিকা আমাকে বাঁচাতে পারলো না। মারো, মেরে ফেলো, আমি মুক্তি চাই। আরে ভাই, এত সেন্টিমেন্টাল ডায়লগ দিস না, আমাদের কাজ করতে দে। ধরো রে,
হাত পা চেপে ধর, আমি পেটে পোঁচটা মারি। দাঁড়াও, একটা কথা বলি। আমাকে মারলে তোমাদের কী লাভ? সায়ন টাকা দেবে, কিন্তু আমি যদি তোমাদের ডাবল টাকা দিই? আমার নানি তো নেই। আচ্ছা শোনো, মারার আগে শুধু একটা অনুরোধ। আমার পকেটে তিথির একটা ছবি আছে, ওটা আমার হাতে দাও। আমি ওটা দেখে মরতে চাই। শালা মরা প্রেমী, দে ছবিটা ওর হাতে, তাড়াতাড়ি কর, গার্ড আসার আগে কাজ শেষ করতে হবে। কয়েদিরা দিয়ানের হাতে ছবিটা দিতেই দিয়ানের চোখের মনি বদলে গেল। ছবিটা মুষ্টিবদ্ধ করতেই তার শরীরে যেন এক অলৌকিক শক্তি ভর করল। যে দিয়ান মরতে চেয়েছিল সে হঠাৎ ফুঁসে উঠল। না, আমি মরব না। আমি মরলে সায়ন জিতে যাবে, আমি মরলে তিথি হেরে যাবে। তোর আমাকে মারবি? হায়। দিয়ান বিদ্যুতের গতিতে কয়েদি দুয়ের হাত থেকে ব্লেডটা কেড়ে নিয়ে তার চোখে ঢুকিয়ে দিল। তারপর কয়েদি একের গলায় নলি কামড়ে ধরল। পশুর মতো হিংস্র সেই কামড়, রক্ত ছিটকে দিয়ানের মুখে লাগলো। রক্ত চাস তোরা? এই নে রক্ত। আমি আর মানুষ না, আমি আজ থেকে শয়তান। শায়নকে গিয়ে বলবি দিয়ান মরেনি, দিয়ান জম হয়ে ফিরে আসছে। আয়, আর কে আসবি আয়। আজ এই জেলখানা আমি রক্ত দিয়ে ধুয়ে দেব। কোথায় পালাবি? হ্যাঁ, আজ সব হিসাব হবে। এই যে আমার গায়ের কালো রং দেখছিস, এটা এখন অন্ধকারের রং, আমি এখন ছায়া। তোদের কারোর নিস্তার নেই। জেলাররা বাঁশি বাজাতে বাজাতে ছুটে এলো, কিন্তু ততক্ষণে দিয়ানের রূপান্তর হয়ে গেছে। সে রক্তাক্ত মুখে হাসছে এক উন্মাদ ভয়ঙ্কর হাসি। এই ঘটনার পর 3 দিন কেটে যায়। এই 3 দিন সায়ন চক্রান্ত করে দিয়ানকে এনকাউন্টার করার প্ল্যান করেছে। গাজীপুরের গহীন জঙ্গল, রাত 3:15। জেল ভ্যান থেকে নামানোর পর দিয়ানকে চোখ বেঁধে জঙ্গলের গভীরে নিয়ে আসা হয়েছে। চারপাশে ঝিঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হুক্কা হুয়া। দিয়ানের পরনে কয়েদির পোশাক, হাতে হাত করা। তাকে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে ভেজা ঘাসের ওপর। তার সামনে দাঁড়িয়ে আছে 3 জন সিভিল ড্রেস পরা মানুষ, তাদের কোমরে লোডেড পিস্তল। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে মেজর আরমান, মিলিটারি ইন্টেলিজেন্সের সিক্রেট উইং কমান্ডার। তিনি একটা সিগারেট ধরালেন। আগুনের আলোয় তার ক্ষতবিক্ষত গালটা ভেসে উঠল। আপনারা কি আমাকে মারতে এনেছেন? মারুন, তবে মারার আগে শুধু একটা কথা বলে রাখি, আমার লাশটা যেন আমার বাবার কাছে না চায়। ওই লোকটা আমার মরা মুখ দেখলে খুশি হবে, আমি ওকে সেই খুশিটা দিতে চাই না। আমাকে এখানেই পুঁতে ফেলবেন প্লিজ। আর যদি পারেন আমার পকেটে থাকা ওই মেয়েটার ছবি আমার বুকের উপর রেখে দেবেন। আমি চাই মাটিতে মিশে যাওয়ার সময় ও আমার সাথে থাকুক। দেরি করছেন কেন স্যার? শিকার চাপন, আমি তো মরেই আছি, শুধু নিঃশ্বাসটা বন্ধ হয় বাকি। ট্রিগার চাপে তো কাহিনী শেষই হয়েছে তো দিয়ান মাহমুদ, কিন্তু আমি গল্প শেষ করতে আসিনি। আমি এই গল্পের মোড় ঘোরাতে এসেছি। তোমার ফাইলটা আমি গত 3 দিন ধরে স্টাডি করছি। আর্কিটেকচারে গোল্ড মেডেলিস্ট, আইকিউ লেভেল জিনিয়াসদের ক্যাটাগরিতে, আর ফিজিক্যালি তুমি যে টর্চার সহ্য করেছো গত 1 সপ্তাহে, সাধারণ মানুষ হলে হার্ট অ্যাটাক করে মরে যেত। জেলের ভেতর ওই 3 জনকে তুমি যেভাবে ঘায়াল করেছো সেটা কোনো সাধারণ ছাত্রের কাজ না, ওটা একটা সুপ্ত যোদ্ধার রিফ্লেক্স। শোনো ছেলে, এই রাষ্ট্র তোমাকে একটা অপশন দিচ্ছে। তোমার সামনে এখন 2টো পথ খোলা আছে। এখনই এনকাউন্টারে নাটক সাজিয়ে তোমাকে মেরে ফেলা হবে। কাল সকালে পেপারে আসবে সন্ত্রাসী দিয়ান ক্রসফায়ারে নিহত। তোমার বাবা মিষ্টি বিলাবে, তোমার প্রেমিকা হয়তো কিছুদিন কাঁদবে, তারপর ভুলে যাবে। আর 2, তুমি আমাদের সাথে হাত মেলাবে, তোমার নাম পরিচয় অতীত সব মুছে যাবে। তুমি হবে রাষ্ট্রের এক গোপন ছায়া। ব্ল্যাক অপস ইউনিটের নাম শুনেছ? শোনার কথা না, কারণ আমরা অফিসিয়ালি এক্সিস্ট করি না। আমরা তাদের জন্য কাজ করি যারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। তুমি যদি রাজি থাকো তাহলে আজ রাতে দিয়ান মারা যাবে আর জন্ম হবে শ্যাডোর। কিন্তু মনে রাখো, এই পথ থেকে ফেরার কোনো উপায় নেই। এখানে কষ্ট আছে, মৃত্যু আছে, কিন্তু সম্মানও আছে। এখন বলো, তুমি কি কুকুরের মতো মরতে চাও নাকি বাঘের মতো শিকার করে বাঁচতে চাও? বাঘের মতো সম্মান? স্যার, আপনারা কি আমার সাথে তামাশা করছেন? সম্মান জিনিসটা তো আমার জন্ম থেকেই ছিল না। খালো বলে বাপ কুলে নেয়নি, বাই চাকর বানিয়েছে, সমাজ চোর বানিয়েছে, আর রাষ্ট্র তো আমাকে খুনি বানিয়ে ফাঁসির দড়ি দেখাচ্ছে। আমি কেন এই রাষ্ট্রের হয়ে লড়ব? এ দেশ আমাকে কি দিয়েছে? শুধু ঘৃণা আর অপমান। আমাকে মেরে ফেলুন স্যার, আমি কারো গোলাম হতে চাই না, আমি শুধু শান্তি চাই।
রাষ্ট্র তোমাকে ঠকিয়েছে মানলাম, সিস্টেম করাপ্টেড সেটাও মানলাম, কিন্তু তুমি কি প্রতিশোধ নিতে চাও না? তুমি কি চাও না ওই সায়ন, তোমার বাবা, ওই রফিক চৌধুরী যারা তোমাকে ধ্বংস করেছে তাদের চোখের সামনে দাঁড়িয়ে তাদের সাম্রাজ্য গুড়িয়ে দিতে? তুমি যদি এখন মরে যাও ওরা জিতে যাবে, সায়ন আজীবন আয়েশ করবে, আর তোমার প্রেমিকা তিথি হয়তো জোর করে অন্য কারো ঘর করবে। কিন্তু তুমি যদি আমাদের সাথে আসো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এমন এক অস্ত্রে পরিণত করব যে অস্ত্র দিয়ে তুমি একদিন ফিরে এসে সবার বিচার করতে পারবে। তোমাকে আমি সেই পাওয়ার দিব যা দিয়ে তুমি পুরো সিস্টেম কাঁপিয়ে দিতে পারবে। কিন্তু তার জন্য তোমাকে তোমার আত্মা বিক্রি করতে হবে, তোমাকে নিজের আবেগ, ভালোবাসা, মায়া সব বিসর্জন দিতে হবে। তুমি কি তৈরি সে আগুনের ভেতর দিয়ে হাঁটতে? যদি প্রতিশোধের খিদে তোমার পেটে ভাতের খিদের চেয়ে বেশি হয় তাহলেই আমার হাত ধরো, নইলে ওই গর্তটা দেখো, ওটা তোমার কবর। দিয়ান কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল তিথির কান্না ভেজা মুখ, সায়নের সেই পৈশাচিক হাসি আর বাবার লাথি। প্রতিশোধের আগুনটা তার বুকের ভেতর দপ করে জ্বলে উঠল। সে বুঝতে পারল মরে গেলে সব শেষ, কিন্তু বেঁচে থাকলে একদিন না একদিন হিসাব চোকানো যাবে। দিয়ান ধীরে ধীরে মাথা তুলল। আমি রাজি স্যার, আমি আত্মাব্যস্ত রাজি। আমি নরকে যেতেও রাজি, যদি সেখান থেকে ফিরে এসে আমি ওদের নরক দেখাতে পারি। আমাকে নিয়ে চলুন, কিন্তু একটা শর্ত, আমি যখন তৈরি হয়ে ফিরবো তখন আমার শিকারে কেউ বাধা দিতে পারবে না, সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন। ডিল অফিসার, ওর হাত করা খুলে দাও আর ওই লাশটা বের করো। গাড়ির দিকে থেকে একটা বেয়ারিশ লাশ বের করা হলো, যার গঠন অনেকটা দিয়ানের মতো। মেজর আরমান নিজের হাতে লাশটার মুখে গুলি করে বিকৃত করে দিলেন এবং দিয়ানের জেলের পোশাক ওই লাশকে পরিয়ে দিলেন। দিয়ান দাঁড়িয়ে দেখল তার নিজের মৃত্যু। গুড বাই দিয়ান মাহমুদ, ওয়েলকাম টু হেল শ্যাডো। পরের দিন বিকেল 5টা, আকাশ মেঘলা। বনানী কবরস্থানে সদ্য খোঁড়া একটা কবরের পাশে অল্প কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমজাদ সাহেব সাদা পাঞ্জাবি পরে চোখে গ্লিসারিন দিয়ে কান্না করার অভিনয় করছেন। পাশে সায়ন দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে স্বস্তির ছাপ। সে বারবার ঘড়ি দেখছে, যেন এই নাটকটা তাড়াতাড়ি শেষ হলেই বাঁচে। মোল্লা সাহেব দোয়া পড়ছেন। দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে তিথি। তার পরনে সাদা শাড়ি, চুলগুলো খোলা, চোখে কাজল নেই, সে পাথর হয়ে গেছে। তার বাবা তাকে ঘর থেকে বের হতে দেয়নি। সে বাড়ির কাজের লোকের সহায়তায় পালিয়ে এসেছে শুধু দিয়ানকে শেষবারের মতো দেখার জন্য, কিন্তু সে কবরের কাছে যেতে পারছে না। হায় রে আমার ছেলে, আল্লাহ কেন তোকে এমন অকালে নিয়ে গেল? তুই পাপ করেছিলি ঠিকই, কিন্তু তোর এই মরণ আমি সহ্য করব কি করে? ওসি সাহেব, আপনারা ওকে আটকাতে পারলেন না? পালানোর কি দরকার ছিল? আমার বুকটা ফেটে যাচ্ছে। সায়ন, ধর আমাকে, আমার মাথা ঘুরছে। বাবা শান্ত হও, যা হওয়ার হয়েছে। ও আসলে নিজের পাপের বোঝা বইতে পারেনি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বাকি কাজ শেষ করে আসছি। মোল্লা সাহেব, মাটি দেওয়া শেষ হলে আমাকে বলবেন, আর মিডিয়াকে বলে দিন জানাজা শেষ, কেউ যেন ডিস্টার্ব না করে। তিথি দূর থেকে দেখলো দিয়ানের কবরের মাটি দেওয়া হচ্ছে। তার মনে হলো মাটিগুলো দিয়ানের বুকে নয়, তার নিজের বুকের উপর ফেলা হচ্ছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে মাটিতে বসে পড়ল। তার হাতে দিয়ানের সেই রক্তমাখা শার্টটা, যেটা দিয়ান অ্যাক্সিডেন্টের রাতে পরেছিল। পুলিশের কাছ থেকে গোপনে টাকা দিয়ে সে এটা সংগ্রহ করেছে। সে শার্টটা নাকের কাছে নিয়ে গভীর শ্বাস নিল। সেখানে এখনো দিয়ানের গায়ের গন্ধ, ঘামের গন্ধ আর রক্তের গন্ধ লেগে আছে। তুই কথা রাখলি না দিয়ান, তুই বলেছিলি ভূত হয়ে হলো ফিরে আসবি, কিন্তু তুই তো আমাকে একা রেখে ওই মাটির নিচে চলে গেলি। ওরা তোকে মেরে ফেললো আর আমি কিছুই করতে পারলাম না। আমি কিসের প্রেমিকা? হ্যাঁ, আমি একটা ভীতু। দেখ তোর বাবা কেমন নাটক করেছে, সায়ন কেমন হাফ ছেড়ে বেঁচেছে। ওরা ভাবছে আপদ বিদায় হলো, কিন্তু ওরা জানে না দিয়ান মরে গিয়ে তিথিকে মেরে ফেলেছে। আর এখন যে বেঁচে আছে সে তিথি না, সে এক জীবন্ত অভিশাপ। তুই শান্তিতে ঘুমা দিয়ান, আমি তোকে কথা দিচ্ছি এই চোখের জল আমি আর ফেলবো না। এই জল জমিয়ে আমি বরফ বানাবো,
তারপর সেই বরফের ছুরি দিয়ে আমি ওদের কলিজা ছিঁড়ে ফেলবো। সায়ন, আমজাদ আঙ্কেল, আমার বাবা, কাউকে আমি ছাড়বো না। তুই দেখে নিস দিয়ান, আমি ওদের শেষ করে দিয়েই ছাড়বো। তুই শুধু আমার সাথে থাকিস, ছায়ার মতো থাকিস। তিথির শার্টটা বুকে জড়িয়ে উঠে দাঁড়ালো। তার চোখের মনি এখন স্থির, সেখানে আর কোনো আবেগ নেই, আছে শুধু হিমশীতল ঘৃণা। আকাশ মেঘে বৃষ্টি নামলো, কিন্তু তিথি সরল না। সে ভিজতে লাগলো, যেন এই বৃষ্টি তার পুরনো সত্তাকে ধুয়ে মুছে নতুন এক প্রতিশোধ পরায়ণ নারীকে জন্ম দিচ্ছে। সব কিছু ধীরে ধীরে থেমে যায় 6 মাস পর। অন্যদিকে বান্দরবন গহীন অরণ্য, গোপন ব্ল্যাক অপস ট্রেনিং বেস। ভোর 4টা, চারপাশে দুর্গম পাহাড়। ভোরের আলো এখনো ফোটেনি। কাদা আর পানিতে মাখামাখি একটা গর্তের মধ্যে দিয়ান শুয়ে আছে। তার হাত পা শেকল দিয়ে বাঁধা, তার শরীরের ওপর দিয়ে পিঁপড়া আর পোকা হাঁটছে। ওপর থেকে পাইপ দিয়ে বরফ শীতল পানি ঢালা হচ্ছে তার মুখে। দিয়ান এখন আর দিয়ান নেই, সে ক্যাডেট শ্যাডো। তার চুল ছোট করে ছাটা, গায়ের রং রোদে পড়ে তামাটে হয়ে গেছে। পেশিগুলো পাথরের মতো শক্ত, কিন্তু তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। গর্তের পাড়ে দাঁড়িয়ে আছে ইন্সট্রাক্টর ওস্তাদ জাহাঙ্গীর, হাতে একটা মোটা বেতের লাঠি। কিরে শ্যাডো, আরাম লাগছে নাকি মায়ের কোলের কথা মনে পড়ছে? তোকে বলেছিলাম না তুই একটা লেডিস, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুই তো বস্তির ছেলে, তোর দৌড় এই নর্দমা পর্যন্ত। এই যে এত কষ্ট করছিস কিসের জন্য? তোর ওই প্রেমিকা তো এতদিনে অন্য কারোর বিছানায় মনে হয়। তোর বাবা তো এসি রুমে বসে আরাম করছে, আর তুই এখানে ইঁদুরের মতো মরছিস। ওঠ, ওটা দাঁড়া বলছি। যদি 1 সেকেন্ডও দেরি করিস আমি তোর পিঠের চামড়া তুলে নেব। তোকে মানুষ হিসেবে বাঁচতে হলে আগে তোর ভেতরের পশুটাকে জাগাতে হবে। তোর খিদে, তোর ঘুম, তোর মায়া সব মেরে ফেল। আমি মরব না ওস্তাদ, আপনি যত খুশি মারেন। আমি লেডিস না, আমি শ্যাডো। আমার প্রেমিকা কারো বিছানায় নেই, সে আমার অপেক্ষায় আছে। আর আমার বাবা, ওনাকে আমি এসি রুম থেকে টেনে হিসেবে রাস্তায় নামাবো। পানি ডালুন, আরও ডালুন, এই ঠান্ডা আমাকে থামাবে না। আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে সেটা নেবানোর ক্ষমতা এই পানির নেই। ওস্তাদ জাহাঙ্গীর ইশারা করতে আরও জোরে পানি ছাড়া হলো। দিয়ান দম বন্ধ করে পানির নিচে তলিয়ে গেল। তার মস্তিষ্কে শুধু একটা দৃশ্যই ভাসছে, সায়নের সেই হাসি। এই হাসির বদলা তাকে নিতেই হবে। এই ট্রেনিংয়ের পর আরেকটি জঘন্য ট্রেনিং শুরু হয়, পাহাড়ি ঢাল বেয়ে দৌড়। দিয়ান 40 কেজি ওজনের বালির বস্তা পিঠে নিয়ে খারাপ পাহাড় বেয়ে উঠছে। তার পায়ের নখ ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে থামছে না। তার সাথে আরও কয়েকজন ক্যাডেট আছে। অনেকেই হাল ছেড়ে পড়ে যাচ্ছে, কিন্তু দিয়ান সবার আগে। সে বিড়বিড় করে মন্ত্রের মতো জপছে। ব্যথা? ব্যথা কিছু না। ব্যথা হলো দুর্বলতা যা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি লোহা, আমি পাথর, আমাকে ভাঙা যাবে না। তিথি, তিথি তোর জন্য, সব তোর জন্য। আমি ফিরছি, আর একটু, আর একটু। কিছুক্ষণ পর হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। রিংয়ের ভেতর দিয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে 3 জন অভিজ্ঞ কমান্ডোর সাথে। তাদের হাতে দামি ছুরি, দিয়ানের হাতে কিচ্ছু নেই। দিয়ান পশুর মতো চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল। সে টেকনিক ভুলে গিয়ে আদিম হিংস্রতায় লড়ছে। একজনের হাত মুচড়ে দিয়ে, আরেকজনের গলায় কনুই দিয়ে আঘাত করে সে মাটিতে ফেলে দিল। তৃতীয়জন যখন তাকে লাথি মারতে এলো, দিয়ান তার পা ধরে এমনভাবে আছাড় মারল যে হাড় ভাঙার শব্দ হলো। স্টপ শ্যাডো, স্টপ, ও মরে যাবে। গুড, ভেরি গুড। তোর চোখের এই খুনটা আমার পছন্দ হয়েছে। মনে রাখবি, ময়দানে কোনো নিয়ম নেই, যে বেঁচে থাকে সেই জিতে যায়। তোর মধ্যে আমি সেই জানোয়ারটাকে দেখতে পাচ্ছি। আজ থেকে তোর ট্রেনিং শেষ পর্যায়ে। কাল তোদের আসল পরীক্ষা। কাল তোরা মানুষ মারবি। তৈরি তো? আমি জন্ম থেকে তৈরি ওস্তাদ, আমাকে শুধু টার্গেট দিন, আমি ছিঁড়ে ফেলবো। যেই বলা সেই কাজ। বিভিন্ন ট্রেনিংয়ের পর একদিন তামাবিল বর্ডার সংলগ্ন এক জঙ্গল, ইমার্জেন্সি হাইড আউট। রাত 2টা 30 মিনিট।
আমাবস্যার রাত, জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত টিনের ঘর। সেখানে একদল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী অবস্থান করছে। তারা দেশি বিদেশি অস্ত্র পাচারের ডিল করছে। বাইরের ঝোপের আড়ালে দিয়ান এবং তার 4 জনের টিম পজিশন নিয়েছে। দিয়ানের পরনে এখন ব্ল্যাক অপস গিয়ার, হাতে সাইলেন্সের লাগানো অ্যাসল্ট রাইফেল, মুখে কালো মাস্ক, কানে হেডসেট। টিম লিডার হেডসেটে বলেন, শ্যাডো, দিস ইজ আলফা 1। টার্গেট 12 জন, হোস্টেজ নেই, টিম সুইট, নো বিজনেস। ইউ হ্যাভ দ্য লিড, গো। কপি দ্যাট, মুভিং ইন। দিয়ান নিঃশব্দে জানালার নিচে পৌঁছালো। সে ভেতরে উকি দিয়ে দেখল সন্ত্রাসীরা হাসাহাসি করছে। একজন সন্ত্রাসী দরজার কাছে পাহারা দিচ্ছে। দিয়ান জানালা দিয়ে ফ্ল্যাশব্যাক গ্রেনেড ছুঁড়ে মারল। ধুম করে একটা শব্দ এবং তীব্র আলো। সন্ত্রাসীরা বিভ্রান্ত হয়ে গেল। দিয়ান জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকলো। শুরু হলো তার জীবনের প্রথম আসল অপারেশন। দিয়ান গুলি চালাচ্ছে না, সে নিখুঁত নিশানায় হেডশট নিচ্ছে। টুসটুসু সাইলেন্সের মৃদু শব্দ। একের পর এক সন্ত্রাসী মাটিতে লুটিয়ে পড়ছে। একজন সন্ত্রাসী দিয়ানের দিকে তেড়ে এলো মাসিটি নিয়ে। দিয়ান রাইফেলটা পিঠে ঝুলিয়ে দিয়ে নিজের কমব্যাট নাইফটা বের করলো। বিদ্যুতের গতিতে সে সন্ত্রাসীর হাতটা ব্লক করে ছুরিটা সোজা তার গলায় ঢুকিয়ে দিল। গরম রক্ত ফিনকি দিয়ে দিয়ানের মাস্কের ওপর, চোখের ওপর ছিটকে পড়ল। সন্ত্রাসীটা গোঙাতে গোঙাতে দিয়ানের পায়ের কাছে পড়ে গেল। দিয়ান তার মৃত্যু দেখল। সে ভাবল তার হাত কাঁপবে, বমি আসবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার কিছুটা হলো না। বরং তার মনে হলো এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো সে একটা নোংরা আবর্জনা পরিষ্কার করলো। শেষ সন্ত্রাসীটা পালানোর চেষ্টা করছিল। দিয়ান তার পিঠে গুলি না করে পায়ে গুলি করলো। লোকটা পড়ে গিয়ে হামাগুড়ি দিচ্ছে। দিয়ান তার সামনে গিয়ে দাঁড়ালো। মাস্কের ভেতর থেকে তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মাফ করে দে ভাই, আমার বাল বাচ্চা আছে, আমায় মারিস না। আমার একটা জীবন ছিল, আমারও ভালোবাসা ছিল। তোরা যখন অস্ত্র হাতে নিয়েছিস তখন মায়ের কথা বলে যাসনি, নরকে গিয়ে মাফ চাস। দিয়ান পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে লোকটার কপালে গুলি করলো। ঘরটা এখন লাশের স্তূপ। বারুদের গন্ধ আর রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। দিয়ান পকেট থেকে একটা রুমাল বের করে মুখের রক্তটা মুছল। তারপর জানালার ভাঙা কাচে নিজের প্রতিবিম্ব দেখল। সেখানে সেই ভীতু, কালো, অবহেলিত দিয়ান মাহমুদ আর নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক যমদূত, যার চোখে কোনো মায়া নেই, দয়া নেই। দিয়ান আকাশের দিকে তাকালো। মেঘ সরে গিয়ে এক চিলতে চাঁদ দেখা যাচ্ছে। আমি আসছি, খেলা শুরু। শায়দ, বাবা, অপেক্ষা করো, তোমাদের শেডো আসছে। এবার আর পালিয়ে যাওয়ার পথ পাবে না। দিয়ান তার টিমের সাথে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু পেছনে রেখে গেল তার নতুন সত্তার প্রথম স্বাক্ষর। অপারেশন ফিনিক্স শুরু হয়ে গেছে। একটি নিরীহ ছেলের মৃত্যু থেকে জন্ম নিয়েছে এক অপরাজেয় যোদ্ধা। সময় থেমে থাকে না। সে নিজের মতো করে 5 বছর কেটে গেছে। এই 5 বছরে দিয়ানের জীবন পুরোপুরি পাল্টে গেছে। সে অনেক বড় বড় মিশন কমপ্লিট করেছে। একদিন তাকে এক মিশন দেওয়া হয়। হোটেল র্যাডিসন ব্লুয়ের বলরুম আজ ঝলমল করছে। মাহমুদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিলভার জুবিলি উদযাপন। হাজার হাজার রঙিন বাতি, দামি অর্কিড আর শহরের ভিআইপি গেস্টদের পদচারণায় মুখর। স্টেজের সামনে বিশাল কেক। আমজাদ সাহেব এখন হুইল চেয়ারে, বয়সের ভারে এবং ব্যবসায়িক টেনশনে অনেকটা নুয়ে পড়েছেন। তবুও তার চোখে সেই পুরনো অহংকারের ছাপ। তার পাশে দাঁড়িয়ে আছে সায়ন। গত 5 বছরে সায়নের চেহারা ভেঙে গেছে। চোখের নিচে কালচে দাগ। অতিরিক্ত মাদকাসক্তি তাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। তিথি এক কোনায় দাঁড়িয়ে আছে। তার বাবা তাকে এখানে নিয়ে এসেছেন জোর করে। তার পরনে একটা কালো বেনারসি, কিন্তু মুখে কোনো মেকআপ নেই, চোখে কোনো জ্যোতি নেই। সে যেন এক জীবন্ত ভাস্কর্য। মিনিস্টার সাহেব, আপনি এসেছেন, আমি ধন্য। আসলে কি জানেন, গত 5 বছর আমার জন্য খুব টাফ ছিল।
ছোট ছেলেটার অকাল মৃত্যুর পর আমি একদম ভেঙে পড়েছিলাম, কিন্তু এই সায়ন আমার বড় ছেলে, ওই তো হাল ধরল। যদিও ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে ইদানিং, ব্যবসার চাপে আর কি। সায়ন, বাবা, মিনিস্টার সাহেবকে সালন কর। আর শোন, ওই জাপানিজ ইনভেস্টরদের সাথে একটু কথা বল, শুধু ড্রিঙ্কস নিয়ে পড়ে থাকিস না। বাবা, আমার ভালো লাগছে না, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি কি একটু ওয়াশরুমে যাব? আর তুমি সবসময় মরা ভাইটার কথা তোলো কেন? ও তো মরে ভূত হয়ে গেছে, আপদ বিদায় হয়েছে। আমাকে একটু ক্যাশ দাও তো বাবা, আমার কার্ডটা ডিক্লাইন দেখাচ্ছে, সাপ্লায়ারকে পেমেন্ট দিতে হবে। সাপ্লায়ার নাকি তো ড্রাগ ডিলার? চুপ কর বেয়াদব, ভরা মজলিসে মান সম্মান ডুবাস না। ওই দেখ তিথিমা দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে একটু সঙ্গ দে। রফিক সাহেব তো বলেই দিয়েছেন সামনের মাসে তোদের এনগেজমেন্ট, তিথিকে একটু খুশি রাখার চেষ্টা কর। এই পাথর মানবীকে খুশি করা আর দেওয়ালের সাথে কথা বলা একই। 5 বছর ধরে তো চেষ্টা করছি, ও তো আমার দিকে তাকায়ও না। ও এখনো ওই কালুর শোকে মরে যাচ্ছে। আচ্ছা যাচ্ছি। এই ওয়েটার, আর একটা লার্জ প্যাক দে তো। সায়ান টলতে টলতে তিথির দিকে এগিয়ে গেল। তিথি জানালা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়েছিল। কি ভাবছিস তিথি? এখনো কি মনে হয় তোর এই কালো প্রেমিক আকাশ ঘুরে নেমে আসবে? ভুলে যা, ও এখন কবরে পড়ছে। আজ আমাদের কোম্পানির এত বড় দিন, আর তুই কালো শাড়ি পরে এসেছিস, এটা কি শোক দিবস? একটু হাস না, সামনের মাসে বিয়ে, তখন তো তুই আবার ইচ্ছা নাই। তোর মুখে গন্ধ, সায়ান, সরে দাঁড়া। তোর ছায়া পড়লে আমার ঘেন্না লাগে। তুই দিয়ানকে মেরেছিস, কিন্তু আমার মন থেকে মুছতে পারিসনি। আমি বিয়ে করব তোকে, তার আগে আমি বিষ খাবো। আমার বাবার ক্ষমতার জোরে তুই আমাকে আটকে রেখেছিস, কিন্তু আমার আত্মাকে পাবি না। সরে যা বলছি। হঠাৎ বলরুমের প্রধান দরজা বিকট শব্দে ভেঙে পড়ল। কালো মুখোশ পরা ভারী অস্ত্রে সজ্জিত 10-12 জন লোক ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে AK-47 রাইফেল। তারা শূন্যে গুলি ছুটতে শুরু করলো। কেউ নড়বে না, হ্যান্ডস আপ। যারাই নড়বে সোজা গুলি করব। সন্ত্রাসীদের লিডারের হুঙ্কারে পুরো হলরুমে পিনপতন নীরবতা। মহিলারা চিৎকার করে টেবিলের নিচে লুকালো। সায়ন ভয়ে কাঁপছে। কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে একটা বড় পিলারের পেছনে লুকালো। আমজাদ সাহেব হুইল চেয়ারে জমে গেলেন। আমরা টাকা নিতে আসিনি, আমরা চাই আমাদের ফায়দের মুক্তি। এই সরকার আমাদের দাবি রাখতে পারবে না। এই বলডুমে যত ভিআইপি আছে সবাই এখন আমাদের হোস্টেস। এই যে বুড়ো, তুই মাহমুদ গ্রুপের মালিক না? তোর ছেলেকে ডাক, শুনেছি সে অনেক বড় হিরো। আর ওই মেয়েটাকে, মিনিস্টারের মেয়ে না? এই ওরে ধরে নিয়ে আয় মাঝখানে। 2 জন সন্ত্রাসী তিথির হাত ধরে হ্যাচকা টান দিয়ে ফ্লোরের মাঝখানে নিয়ে এলো। তিথির চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক নির্লিপ্ততা। সে মনে মনে ভাবল, আজ যদি ওরা আমাকে মেরে ফেলে তাহলে ভালোই হবে, দিয়ানের কাছে চলে যেতে পারবো। বস, এই মেয়ে তো কান্নাকাটি করছে না, একে দিয়ে লাইভ ভিডিও করব। মিনিস্টার বাপ তখন সুর সুর করে দাবি মেনে নেবে। কর, আর ওই বুড়োটাকে বল তার ছেলের খোঁজ দিতে। এই বুড়ো তোর ছেলে কোথায়, লুকিয়ে আছে কেন? আমার ছেলে তো বাথরুমে, আমি কিছু জানি না। দোহাই লাগে আমাদের মারবেন না, যত টাকা লাগে নিন। ছি আঙ্কেল, নিজের ছেলেকে বাঁচাতে আপনি মিথ্যা বলছেন। আর সায়ন, তুই টেবিলের নিচে কেন? হ্যাঁ, তুই না পুরুষ? আয় আমাকে বাঁচা। দিয়ান থাকলে আজ তোদের কারো এই সাহস হতো না। হঠাৎ পুরো হোটেলের মেন পাওয়ার লাইন শাটডাউন হয়ে গেল। বলরুম অন্ধকারে ডুবে গেল। শুধু ইমার্জেন্সি এক্সিটের লাল আলোগুলো জ্বলছে। সন্ত্রাসীরা ভ্যাবাচাকা খেয়ে গেল। লাইট জ্বালা। কে লাইট অফ করলো? সবাই পজিশন নে। সন্ত্রাসী লিডার চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে বলরুমের বিশাল কাচের স্কাইলাইট ছাদ ভেঙে দড়িতে ঝুলে নিচে নেমে এলো 4 জন ছায়ামূর্তি। তাদের পরনে কুচকুচে কালো টেকটিক্যাল গিয়ার, চোখে নাইট ভিশন গগলস, হাতে সাইলেন্সার লাগানো MP5 সাবমিশন গান। সবার সামনে যে নামলো তার মুভমেন্ট বাঘের মতো ক্ষিপ্র। সে মাটিতে পা রেখেই রোল করে সন্ত্রাসীদের ফায়ারিং রেঞ্জ থেকে সরে গেল। ট্যাঙ্গো ডাউন, মুভ মুভ মুভ।
কমান্ডারের যান্ত্রিক অথচ বরফ শীতল গলা হেডসেটে শোনা গেল। দিয়ান অন্ধকারের সুযোগ নিয়ে নিমিষেই 3 জন সন্ত্রাসীর মাথায় গুলি করল। শব্দ হলো না, শুধু ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ। বাকি সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করলো। দিয়ান ফ্ল্যাশব্যাং গ্রেনেড ছুঁড়ে মারল। তীব্র আলোয় সন্ত্রাসীরা সাময়িকভাবে অন্ধ হয়ে গেল। দিয়ান দৌড়ে গেল মাঝখানের দিকে, যেখানে তিথি দাঁড়িয়ে আছে। একজন সন্ত্রাসী তিথির মাথায় বন্দুক তাক করেছিল। দিয়ান স্লাইড করে এসে সন্ত্রাসীর পায়ে লাথি মেরে ফেলে দিল, তারপর এক হাতে তার ঘাড় মটকে দিল। তিথি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। নাইট ভিশন গগলস পরা এই মানুষটাকে সে চিনতে পারছে না, কিন্তু তার শরীরের গন্ধ, এই গন্ধটা খুব চেনা। দিয়ান তিথিকে পিলারের আড়ালে ঠেলে দিল। মাথা নিচু করে থাকো, নড়বে না। কে তোরা? বের হ, আমি এই বুড়োকে মেরে ফেলবো। লিডার আমজাদ সাহেবের মাথায় বন্দুক ধরল। দিয়ান অন্ধকারের ভেতর থেকে শান্ত গলায় বলল, যা পুরো হলরুমে প্রতিধ্বনিত হলো। বন্দুকটা নামা। তোর হাতে 10 সেকেন্ড সময় আছে। আমার নাম শ্যাডো, আর আমি কথা বলি না, লাশ ফেলি। সন্ত্রাসী লিডার হাসতে চাইল, কিন্তু পারল না, কারণ দিয়ানের লেজার ডট এখন তার কপালে। তুই আমাকে মারলে বোম ব্লাস্ট হবে, পুরো হোটেল উঠে যাবে। ভুল, তোর রিমোটের ফ্রিকোয়েন্সি ঝেম করা হয়েছে 2 মিনিট আগে। গুড বাই। দিয়ান ট্রিগার চাপল, লিডারের খুলি উড়ে গেল। বাকি সন্ত্রাসীরা স্যালেন্ডার করার চেষ্টা করলো, কিন্তু দিয়ানের টিমের কাছে কোনো দয়া নেই। একে একে সবাইকে নিউট্রালাইজ করা হলো। লাইট জ্বলে উঠল। ফ্লোরে লাশের স্তূপ। ভিআইপিরা ভয়ে কাঁপছে। দিয়ান তার টিমকে সিগন্যাল দিল পেরিমিটার সিকিউর করার জন্য। দিয়ান ধীর পায়ে এগিয়ে গেল সেই টেবিলের দিকে, যার নিচে সায়ন লুকিয়ে আছে। সায়নের হাতটা বেরিয়ে আছে। দিয়ান তার ভারী কমব্যাট বুট দিয়ে সজোরে সায়নের হাতের উপর পাড়া দিল। হাড় মটমট করে ভেঙে যাওয়ার শব্দ হলো। আহ মা গো, হাত ভেঙে গেল। কে আপনি? আমি সায়ন চৌধুরী, আমার হাত ছাড়ুন। দিয়ান চাপ কমানোর তো দূর আরও বাড়িয়ে দিল। সে নিচু হয়ে সায়নের কানের কাছে ফিসফিস করে বলল, এই হাতটা দিয়ে তুই একদিন একটা নিরীহ ছেলেকে চড় মেরেছিলি, মনে আছে সায়ন? নাকি নেশার করে সব ভুলে গেছিস? সায়ন চোখ বড় বড় করে তাকালো। এই কণ্ঠস্বর, এই তেজ, এটা তো হতে পারে না। কিছুক্ষণ পর মিডিয়া এবং পুলিশ হোটেল চত্বর সয়লাব। উদ্ধার করা জিম্মিদের লাউঞ্জে আনা হয়েছে। আমজাদ সাহেবকে ডাক্তাররা চেক আপ করছেন। সায়ন তার ভাঙা হাত ধরে কাতরাচ্ছে। তিথি এক কোণায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি দরজার দিকে। কমান্ডো ইউনিটের প্রধান হিসেবে দিয়ান লাউঞ্জে প্রবেশ করল। তার টিমের বাকিরা বাইরে পাহারায়। দিয়ানের মুখে এখনও কালো মাস্ক, তার সারা শরীরে বারুদের গন্ধ। পুলিশ কমিশনার এগিয়ে এলেন। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা না থাকলে আজ বড় ডিজাস্টার হতো। কিন্তু আপনারা কোন ইউনিটের? আপনাদের পরিচয়? দিয়ান কমিশনারের দিকে না তাকিয়ে সোজা আমজাদ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেব ভয়ে ভয়ে তাকালেন। অফিসার, আপনাকে ধন্যবাদ। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি যা চান আমি দেব। কত টাকা লাগবে? দিয়ান তাচ্ছিল্যর হাসি হাসল, যা মাস্কের নিচে দেখা গেল না। সে হাত তুলে নিজের মুখের মাস্কটা ধীরে ধীরে খুলল। প্রথমে কপাল, তারপর সে গভীর কালো চোখ, আর সবশেষে তার পুরো মুখ। 5 বছরের রোদ বৃষ্টি আর কষ্টের ছাপ সেই মুখে। চোয়ালগুলো শক্ত হয়ে আছে। গালের এক পাশে একটা ছোট কাটার দাগ, কিন্তু গায়ের সেই কুচকুচে কালো রং আর চোখের চাহনি বদলায়নি। পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। আমজাদ সাহেব মনে হলো হার্ট অ্যাটাক করবেন। সায়ন ভূত দেখার মতো চিৎকার করে উঠল, দিয়ান, তুই বেঁচে আছিস? না না, এটা হতে পারে না। আমি তোকে নিজের হাতে কবর দিয়েছি। দিয়ান, বাবা, তুই ফিরে এসেছিস। ও আল্লাহ, আমার ছেলে বেঁচে আছে। আমি জানতাম তুই ফিরবি। আমজাদ সাহেব হুইল চেয়ার থেকে ওঠার চেষ্টা করলেন। দিয়ান এক পা পিছিয়ে গেল, তার চোখে কোনো মায়া নেই। কাকে ডাকছেন মিস্টার আমজাদ? বাবা, আপনার ছেলে দিয়ান মাহমুদ তো 5 বছর আগেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে
4 নম্বর ছেলে মরে গেছে। আপনারা তো তাকে খুন করেছেন। আমি দিয়ান না, আমি মেজর দিয়ান, কোড নেম শ্যাডো, বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো। তিথি এতক্ষণ শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। সে দৌড়ে এসে দিয়ানের সামনে দাঁড়ালো। তার হাত কাঁপছে। সে বিশ্বাস করতে পারছে না তার চোখের সামনে কে দাঁড়িয়ে। দিয়ান, তুই সত্যি তুই? দিয়ান তার কঠিন খোলসটা ভেঙে মুহূর্তের জন্য নরম হলো। সে সবার সামনে তিথির হাতটা ধরল। তার কালো হাতের মুঠোয় তিথির ফর্সা হাতটা মানিয়ে গেল নিখুঁতভাবে। মিশন কমপ্লিট, ভিকটিম ইজ সেফ। আমি বলেছিলাম না ভূত হয়ে হলেও ফিরবো। আমি কথা রেখেছি তিথি। কিন্তু কিন্তু পেপারে তো তোর মৃত্যুর খবর এলো, আমরা লাশ দাফন করলাম, এসব কি? ওটা ছিল একটা নাটক। সবার পাপের সাম্রাজ্য ধ্বংস করার জন্য আমাকে মরতে হয়েছিল। আজ আমি ফিরেছি, তবে ভাই হিসাবে না, যমদূত হিসাবে। মিস্টার আমজাদ, আপনার টাকা আর ক্ষমতা দিয়ে আজ আর আমাকে কিনতে পারবেন না, কারণ আমি এখন রাষ্ট্রের সম্পদ। আর সায়ন, তোর ভাঙ্গা হাতটার যত্ন নিস, কারণ ওটা মাত্র শুরু। সামনে তোর পুরো শরীর ভাঙবো। দিয়ান, তুই আমাদের ভুল বুঝছিস। আমরা তোকে অনেক খুঁজেছি। চুপ, একদম চুপ। একটা মিথ্যা কথা বললে আমি লাউঞ্জে আপনার বিচার করব। আইন এখানে নেই, এখানে আমিই আইন। আজ রাতটা এনজয় করুন, কাল থেকে আপনাদের নরকবাস শুরু হবে। দিয়ান তিথির হাত ধরে টান দিল। চল, এই নোংরা বাতাস আমার সহ্য হচ্ছে না। তিথি কোনো প্রশ্ন করল না। সে দিয়ানের সাথে বেরিয়ে গেল। পেছনে ফেলে রেখে গেল হতভম্ব পরিবার আর এক ঝাঁক প্রশ্ন। রাত 12:45। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বজ্রপাতের শব্দে জানালার কাচ কেঁপে উঠছে। সেফ হাউসের ভেতরে মৃদু হলুদ আলো জ্বলছে। এটা গুলশান লেক সাইডে অত্যন্ত গোপনীয় এবং বিলাসবহুল দিয়ানের অ্যাপার্টমেন্ট। দিয়ান দরজা লক করে ঘুরে দাঁড়াতেই তিথি তার দিকে ছুটে এলো। তিথির চোখ দিয়ে আগুনের মতো জল পড়ছে। সে এসেই দিয়ানের বুকে সজোরে ধাক্কা দিল। তারপর পাগলের মতো তার বুকে কাঁধে কিল ঘুষি মারতে শুরু করলো। দিয়ান নড়ল না, সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তুই একটা পাষাণ দিয়ান, তুই একটা জানোয়ার। তুই মরে যাসনি, তুই আমাকে মেরে ফেলেছিস। কেন কেন তুই ফিরে আসিসনি? 5টা বছর, তুই জানিস 5টা বছর কতগুলো দিন, কতগুলো ঘন্টা? প্রতিটা রাতে আমি জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতাম। যদি তুই আসিস, সবাই আমাকে পাগল বলতো, বাবা আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতো। কিন্তু আমি জানতাম তুই আছিস। তুই বলেছিলি ভূত হলেও তুই আসবি, কিন্তু তুই আসিসনি। তুই দিব্যি বেঁচেছিলি, অথচ আমাকে নরকে পুড়তে দিয়েছিলি। কেন করলি এমন বল? তোর কি একটু মায়া হয়নি আমার জন্য? তোর বুকে কি পাথর বসানো? হ্যাঁ, মার আমাকে, আরো জোরে মার। তোর যত রাগ, যত ঘৃণা আছে সব আজ উগড়ে দে। আমি জানি আমি অপরাধী, আমি তোর কাছে কোনো ক্ষমা চাইব না, কারণ আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস কর তিথি, আমি যদি তখন ফিরতাম তাহলে আজ আমি এই দিয়ান হয়ে দাঁড়াতে পারতাম না। ওরা আমাকে পোকামাকড়ের মতো ফিসে মারত, আর তোকে তোকে ওরা ছিঁড়ে খেত। আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম রে। আমি চেয়েছিলাম এমন এক দানব হয়ে ফিরতে যাকে দেখে ওরা ভয়ে কাঁপবে। তাই আমাকে নিজের মায়া, দয়া, প্রেম সব খুন করতে হয়েছে। আমি দিয়ানকে মেরে শেড হয়েছি শুধু তোর জন্য। চুপ কর, একদম চুপ। আমাকে জ্ঞান দিবি না। তুই আমার জন্য ফিরেছিস? হ্যাঁ, তুই স্বার্থপর। তুই জানিস গত মাসে বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি বিষ খেয়েছিলাম দিয়ান, হাসপাতালে 3 দিন আইসিইউতে ছিলাম। আমি মরতে চেয়েছিলাম যাতে তোর কাছে যেতে পারি। আর তুই তখন কোথায় ছিলি? হ্যাঁ, কোনো এক মিশনে হিরো সাজছিলি। আমার কথা তোর একবারও মনে পড়েনি? একবারও মনে হয়নি যে তোর তিথি না খেয়ে আছে, না ঘুমিয়ে আছে? তুই আমার শরীর ছুঁয়ে বল, তুই এই 5 বছরে তুই অন্য কাউকে ভালোবাসিসনি তো? অন্য কারো দিকে তাকাসনি তো? কি বললি তুই? অন্য কেউ? তুই আমার বুকের এই পাশটায় হাত দে, অনুভব কর। এখানে হৃৎপিণ্ডটা চলছে কার জন্য? যেদিন বর্ডারে গুলি খেয়েছিলাম, যেদিন আমাকে বরফের পানিতে ডুবিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, আমি চিৎকার করিনি,
আমি শুধু দাঁতে দাঁত চেপে তোর নাম জপেছি। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা রক্ত কণিকায় শুধু তুই ছিলি। আমি অন্য নারীর দিকে তাকাবো? আমার চোখ তো অন্ধ হয়েছিল তোর অপেক্ষায়। এই যে দেখ, আমার দিকে তাকা। আমার চোখের নিচে এই কালি, আমার গালের এই কাটার দাগ, সব তোর জন্য। আমি নরক সহ্য করেছি দিতি, যাতে তোকে স্বর্গ দিতে পারি। আমি স্বর্গ চাই না দিয়ান, আমি শুধু তোকে চাই। আমার হীরা মণি টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি শুধু তোর ওই কালো বুকের ওম চাই। তুই জানিস না, আজ যখন বলরুমে তুই মুখোশ খুললি, আমার মনে হলো আমার প্রাণটা ফিরে এলো। কিন্তু পরক্ষণেই ভয় হলো, তুই কি আমাকে চিনতে পারবি? তুই তো এখন অনেক বড় অফিসার, আমি তো সেই সাধারণ মেয়েই আছি। তুই আমাকে ভুলে যাসনি তো? ভুলে যাব? নিজেকে ভোলা যায়, কিন্তু নিঃশ্বাসকে কি ভোলা যায়? তুই আমার অস্তিত্ব তিথি, আয় কাছে আয়, আমাকে একটু ছুঁয়ে দেখ। আমি বিশ্বাস করতে পারছি না তুই আমার সামনে। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই 5 বছর আমি শুধু ভারতের গন্ধ পেয়েছি, আজ তোর গায়ের গন্ধে আমার মাথা ঘুরছে। আমাকে একটু আশ্রয় দে দিতি, আমি বড্ড ক্লান্ত। এই যুদ্ধ, এই রক্তপাত আমার আর ভালো লাগে না। আমি তোর কোলে মাথা রেখে একটু শান্তি চাই। দিয়ানের কণ্ঠস্বর ধরে আসে। এতদিনের কঠোর কমান্ডো অফিসারটি মুহূর্তে এক অসহায় প্রেমিকে পরিণত হয়। তিথি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দিয়ানের গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। দিয়ান তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই তিথি হাওয়ায় মিলিয়ে যাবে। আর কাঁদাবো না তোকে, অনেক কষ্ট পেয়েছিস। দেখি তোর জামাটা খোল, আমি দেখতে চাই ওরা আমার দিয়ানকে কি করেছে। তুই বললি অনেক দাগ হয়েছে তোর শরীরে, আমি সব দাগ মুছে দিব। খোল বলছি। না দিদি, দেখিস না, ভয় পাবেই। আমার শরীরটা এখন আর মানুষের মতো নেই, মানচিত্র হয়ে গেছে। তুই সহ্য করতে পারবি না। আমি সব পারবো। তুই যদি গুলি সহ্য করতে পারিস, আমি দাগ দেখতে পারবো না? হ্যাঁ, খোল। তিথি নিজ হাতে দিয়ানের টেকটিক্যাল ইউনিফর্মের বোতামগুলো ছিঁড়ে ফেলে। দিয়ানের চওড়া কালো পেশিবহুল বুকটা উন্মুক্ত হয়, কিন্তু সেই বুকে অজস্র ক্ষতচিহ্ন। বুকের বাম পাশে একটা গভীর বুলেটের দাগ, পেটে ছুরির আঘাতের চিহ্ন, আর পিঠে অসংখ্য চাবুকের দাগ, যা শুকিয়ে কালো হয়ে আছে। তিথি শিউরে ওঠে। সে আলতো করে হাত দিয়ে সেই দাগগুলো স্পর্শ করে। আল্লাহ, এই ওরা কি করেছে তোর সাথে? দিয়ান, খুব ব্যথা পেয়েছিলি তাই না? তখন কে ছিল তোর পাশে? কে মলম লাগিয়ে দিয়েছিল? তুই একা একা এই ব্যথা সহ্য করেছিস? আমি পড়ে যাইনি কেন এইগুলো দেখার আগে? এই দাগটা কিসের? এটা জেলের সেই রাতের, যখন ওরা আমাকে মারতে এসেছিল। আর এই পিঠের দাগগুলো ট্রেনিংয়ের সময় আমি পড়ে গিয়েছিলাম, উঠতে পারছিলাম না। উস্তাদ আমাকে বেত দিয়ে পিটিয়েছিল, তখন মনে হয়েছিল মরে যাই। কিন্তু তারপর তোর সেই নীল শাড়ি পরা ছবিটা মনে পড়লো, আমি উঠে দাঁড়ালাম। এই দাগগুলো আমার অলংকার তিথি, এগুলো প্রমাণ করি আমি তোকে কতটা ভালোবাসি। তোর এই অলংকার আমি আমার ঠোঁট দিয়ে ধুয়ে দিব। তুই অনেক শুয়েছিস। আর না, আজ আমি তোকে আদর করব, এত আদর করব যে তুই সব ব্যথা ভুলে যাবি। তিথি দিয়ানের বুকের বুলেটের দাগটিতে গভীর আবেগে চুমু খায়। দিয়ান কেঁপে ওঠে, তার লোমকূপ দাঁড়িয়ে যায়। 5 বছরের সংযম বাদ মানে না। দিয়ান তিথির মুখটা 2 হাতে তুলে ধরে। তাদের চোখ একে অপরের চোখ আটকে যায়। তিথি, আমি আর পারছি না, আমার তৃষ্ণা পেয়েছে, অনেক তৃষ্ণা। তুই কি দিবি আমাকে? আমি আজ তোকে নিঃশেষ করে ফেলবো। আমি জানি না আমি নিজেকে সামলাতে পারবো কিনা। আমার ভেতরে একটা বন্য পশু আছে, সে তোকে চায়। আমি তো সেই পশুটাই চাই। আমাকে ভেঙে ফেলো, চুরমার করে দে। আমি তোর দিয়ান, আমি তোর। তোর যা ইচ্ছে কর, আমাকে এমনভাবে ভালোবাস যেন কাল সকালে আমার শরীরে তোর নাম লেখা থাকে। আমি চাই সারা দুনিয়া দেখুক আমি দিয়ানের, শুধুই দিয়ানের। তবে তাই হোক, আজ এই রাজ সাক্ষী থাক। কালো ছেলেটা তার রাজকন্যাকে জয় করে নিল। আমি তোকে কথা দিচ্ছি, এই শেষবার তুই কাঁদছিস। কাল থেকে তোর চোখে শুধু সুখের আলো থাকবে। দিয়ান তিথিকে পাজা খোলা করে কোলে তুলে নেয়। তিথি দিয়ানের গলায় মুখ গুজে দেয়। তার ভেজা চুল দিয়ানের গালে লাগে। দিয়ান তাকে বিছানায় শুয়ে দেয়। বাইরের ঝড়ের চেয়েও তীব্র ঝড় ওঠে ঘরের ভিতরে। দিয়ান তিথির প্রতিটি অঙ্গে তার ভালোবাসার স্বাক্ষর এঁকে দেয়।
তাদের দীর্ঘশ্বাস আর অস্ফুট গোঙানিতে ভারী হয়ে ওঠে বাতাস। দিয়ান, আমাকে আর ছাড়বি না তো? বল, ছাড়বি না? মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই আমার রক্তে মিশে গেছিস। আজ থেকে আমি তোর ছায়া আর তুই আমার খায়া। দুটি শরীর এক হয়ে যায়। দীর্ঘ বিরহের পর এই মিলন যেন আত্মার পরম শান্তি। দিয়ানের কালো শরীরের নিচে তিথির ফর্সা শরীর যেন চাঁদের কলঙ্কের মতো সুন্দর হয়ে ওঠে। তারা হারিয়ে যায় এক অন্য ভুবনে, যেখানে কোনো বিভেদ নেই, কোনো শত্রু নেই, আছে শুধু অসীম ভালোবাসা। দুদিন পর এদিকে মাহমুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস, এমডির কেবিন। সকাল 11টা। অফিসের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকছে একদল ইউনিফর্ম পরা পুলিশ এবং সাদা পোশাকের দুদক কর্মকর্তারা। রিসেপশনে হট্টগোল চলছে। এমডির কেবিনে সায়ন বসে আছে, তার সামনে মদের বোতল। সে নেশাগ্রস্ত চোখে ফাইল দেখছে। হঠাৎ দরজা খুলে আমজাদ সাহেব ঢুকলেন, তার পেছনে পুলিশ অফিসাররা। আমজাদ সাহেবের মুখ কাগজের মতো সাদা। বাবা, তুমি এই সময়? আর পেছনে এরা কারা? আমার কেবিনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢোকার সাহস কে দিল এদের? সিকিউরিটি কোথায়? চুপ কর সায়ন, সব শেষ হয়ে গেছে। অ্যান্টি করাপশন ব্যুরো আর নার্কোটিক্স ডিপার্টমেন্ট রেড দিয়েছে। তোর আন্ডারগ্রাউন্ড ড্রাগ ডিলিংয়ের সব ফাইল লিক হয়ে গেছে। ওরা তোকে অ্যারেস্ট করতে এসেছে। হোয়াট? ড্রাগ ডিলিং? আব্বা, তুমি কি পাগল হলে? আমি বিজনেসম্যান, আমিও সব করি না। অফিসার, আপনারা ভুল করছেন। আমি সায়ন চৌধুরী, মিনিস্টার রফিক সাহেব আমার হবু শ্বশুর। তাকে ফোন দিচ্ছি, দাঁড়ান। ফোন রেখে দিন মিস্টার সায়ন। রফিক সাহেব নিজেই এখন পলাতক। আপনার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আর আপনার ল্যাপটপের এনক্রিপ্টেড ফোল্ডার আমরা ট্র্যাক করেছি। সেখানে মিয়ানমার থেকে আসা চালানের সব প্রমাণ আছে। হ্যান্ডস আপ। সায়ন পালানোর জন্য পেছনের দরজার দিকে দৌড় দিল, কিন্তু সেখানে আগে থেকে দিয়ান দাঁড়িয়ে আছে। দিয়ানের পরনে সিভিলে ফর্সা শার্ট আর কালো প্যান্ট, চোখে সানগ্লাস। সে সানগ্লাসটা খুলে পকেটে রাখলো। দিয়ান, তুই এখানে? তুই পুলিশ নিয়ে এসেছিস? তুই আমার সাথে বেইমানি করলি? নিজের ভাইয়ের হাতে হাত করা পরাবি? বাই? এখানে কোনো বাই নেই মিস্টার সায়ন। এখানে একজন ক্রিমিনাল আর একজন অফিসার দাঁড়িয়ে আছে। খিরে, খুব গরম দেখাচ্ছি না? বলতি না টাকা দিয়ে আইন কেনা যায়? আজ তোর ওই ব্ল্যাক মানি দিয়ে নিজের হাত খোরা খোলার চেষ্টা করতো দেখি। দিয়ান, বাবা, তুই এটা কি করছিস? ও তোর বড় ভাই, ভুল করেছে, মাফ করে দে। আমরা তো একই রক্ত। তুই তো এত বড় অফিসার হয়েছিস, তোর তো ক্ষমতা আছে। ফাইলটা গায়েব করে দে বাবা। আমি তোকে মাহমুদ গ্রুপের অর্ধেক শেয়ার লিখে দেব। তুই যা চাস তাই দেব। শেয়ার? টাকা? মিস্টার আমজাদ, আপনার কি মনে হয় আমার এখন টাকা লোভ আছে? 5 বছর আগে যখন আমার নানি টাকার অভাবে মারা গেল, তখন কোথায় ছিল আপনার এই টাকা? যখন জেলের ফ্লোরে পচা ডাল আর রুটি খেয়ে রাত কাটিয়েছি, তখন কোথায় ছিল আপনার রক্ত? আপনারা আমাকে খুন করেছেন। যে দিয়ান আপনার ছেলে ছিল, সে মরে গেছে। আমি শ্যাডো, আর শ্যাডো কারোর সাথে আপুস করে না। তুই আমাকে জেলাস ফিল করিস, তাই না? আমি এমডি, আর তুই একটা সামান্য সরকারি চাকর, তাই আমাকে ফাঁসিয়েছিস। আব্বা, ও মিথ্যে বলছে। ও সব প্ল্যান করে করেছে। জেলাস? তোর মতো একটা নেশাখোর কাপুরুষের উপর আমি হিংসে করব? সায়ন, তুই 5 বছর আগে একটা মেয়েকে মেরে আমার গাড়ি দোষ চাপিয়েছিলি। আজ সেই মেয়েটার বিচার হচ্ছে না, আজ বিচার হচ্ছে তোর কর্মফলের। অফিসার, ওকে নিয়ে যান। আর মিস্টার আমজাদ, আপনিও তৈরি থাকুন। ট্যাক্স ফাঁকির মামলায় আপনার ফাইলটাও রেডি হচ্ছে। দিয়ান, না, এমন করিস না। আমি হার্ট অ্যাটাক করব। আমার ওষুধ দে আমাকে। নাটক কম করুন। অ্যাম্বুলেন্স নিচে দাঁড়িয়ে আছে, তবে প্রাইভেট হসপিটাল না, সরকারি জেলখানার হাসপাতাল। সেখানেই আপনার চিকিৎসা হবে, নিয়ে যান। খুব তাড়াতাড়ি সব হয়ে গেল। বিকেল 4:30। মাহমুদ মঞ্জিলের সামনে বিশাল সাইনবোর্ড ঝুলছে। গেটে এই সম্পত্তি ব্যাংক কর্তৃক বাজেয়াপ্ত এবং নিলামে বিক্রিত। বাড়ির ভেতর থেকে পুলিশ মালপত্র সব বাইরে ছুঁড়ে ফেলছে। শায়লা বেগম লোনের ঘাসের উপর বসে বিলাপ করছেন। তার দামি শাড়িটা ধুলোয় মাখামাখি। আমজাদ সাহেবকে আগেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। সায়ন জামিন পায়নি।
ওরে আল্লাহ রে, আমার সোনার সংসার ভেঙে গেল, আমার এসি আমার গহনা সব নিয়ে গেল। ওই কালো শয়তান আমাদের পথে বসালো। ওরে কে আছিস, আমাকে বাঁচা। রাস্তার ওপাশে একটা কালো রঙের জিপ দাঁড়িয়ে আছে। ড্রাইভিং সিটে দিয়ান, পাশে তিথি। তিথি জানালার কাছ দিয়ে দৃশ্যটা দেখছে, তার চোখে জল। দিয়ান, ওদের এভাবে রাস্তায় বের করে দিলি? আন্টি কেমন কান্না করছে দেখ। আমার না খুব খারাপ লাগছে রে। ওরা যাই করুক, তোর তো পরিবার ছিল, এত বড় শাস্তি না দিলেও পারতি। তুই খুব বোকারি দিতি, এখনও তোর মনটা নরম রয়ে গেল। এই গেটটার দিকে তাকা, মনে আছে? ওই গেটটা দিয়ে ওরা আমাকে কুকুরের মতো লাথি মেরে বের করে দিয়েছিল। সেদিন বৃষ্টি ছিল, আমার পকেটে 10টা টাকাও ছিল না। আমি যখন তোর দিকে তাকিয়েছিলাম, তোর বাবা আমাকে কি বলেছিল মনে আছে? বলেছিল খালো ভূত। আজ ওরা বুঝতে পারছে রাস্তায় থাকার কষ্টটা কি। এটা আমি করছি না দিদি, এটা প্রকৃতির বিচার, আমি শুধু মাধ্যম। কিন্তু দিয়ান, প্রতিহিংসা কি মানুষকে শান্তি দেয়? তুই তো ওদের শেষ করে দিলি। এখন কি তোর বুকের ভেতরের আগুনটা নিভেছে নাকি আরও পুড়ছে? আগুন নেবেনি দিদি, সায়ন এখনো বেঁচে আছে। ও জেলে বসে ষড়যন্ত্র করবে আমি জানি। সাপকে আধমোড়া করে রাখতে নেই। তবে তুই চিন্তা করিস না, আমি আর রক্ত চাই না। আমি চাই ওরা বেঁচে থেকে নরক যন্ত্রণা ভোগ করুক। চল এখান থেকে, এই দৃশ্য দেখার আর দরকার নেই। হঠাৎ জিপের সামনে একটা পুলিশ ভ্যান এসে থামলো। সায়নের রিমান্ড মঞ্জুর হয়েছে, তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যানের জানালা দিয়ে সায়ন দিয়ানকে দেখতে পেল। সায়নের চোখ দিয়ে আগুনের ভাটা বের হচ্ছে। এই কালু, তুই ভাবছিস জিতে গেছিস? আমি ফিরবো, আমি তোকে দেখে নেব। তুই আমার সব কেড়ে নিয়েছিস, আমি তোকে খুন করব। তিথিকেও আমি ছাড়বো না, ওকেও আমি শেষ করব। তিথি, জানালাটা তোল, পাগলের প্রলাপ শোনার সময় নেই আমাদের। দিয়ান, সায়ানের চোখ দেখেছিস? ও কিন্তু কিছু একটা করবে। আমার খুব ভয় করছে। ও যদি জেল থেকে বেরিয়ে আসে? ও বের হতে পারবে না, আর যদি বের হয় তবে সেটাই হবে ওর জীবনের শেষ ভুল। তুই আমার সাথে আছিস, তোর ছায়া মারানোর ক্ষমতাও কারণ নেই। এভাবে আরও 2 দিন কেটে যায়। দিয়ান একটা জরুরি মিটিংয়ে ক্যান্টনমেন্টে ছিল। হঠাৎ তার ফোনে ভিডিও কল এলো, আননোন নাম্বার। দিয়ান রিসিভ করতেই স্ক্রিনে ভেসে উঠল সায়নের মুখ। সায়ন জেল থেকে পালায়নি, বরং তার আন্ডারওয়ার্ল্ড কানেকশন দিয়ে হাসপাতালের বাথরুম থেকে পালিয়েছে। কি রে ভাই, কেমন আছিস? আমাকে মিস করেছিলি? বলেছিলাম না আমি ফিরবো। দেখ ফিরেছি, তবে একা না, তোর কলিজাকে সাথে নিয়েছি। ক্যামেরাটা ঘুরতেই দেখা গেল তিথিকে একটা অন্ধকার ঘরে চেয়ারের সাথে বাঁধা, তার মুখ টেপ লাগানো, কপালে বন্দুক ঠেকানো। তিথি ছটফট করছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। সায়ন, খবরদার, ওর গায়ে একটা আঁচড়ও দিবি না। তুই আমার সাথে দুশ্মনী কর, ওকে কেন জড়াচ্ছিস? ও নিষ্পাপ। নিষ্পাপ? এই মেয়েটার জন্যই তো তুই হিরো সাজলি, আমার সব কেড়ে নিলি। আজ আমি তোর জান কেড়ে নেব। শোন, পুলিশ বা তোর ওই আর্মির টিম নিয়ে যদি আসিস, তাহলে তিথির মাথায় গুলি করে দেব। লাইভ দেখবি প্রেমিকার মৃত্যু। একা আসবি, একদম একা। সেই পুরনো গ্যারেজটার কথা মনে আছে, যেখানে তোরা লুকিয়ে প্রেম করতি? সেখানে আয়, আধা ঘন্টা সময়। টিকটক টিকটক। আমি আসছি সায়ন, আমি আসছি। কিন্তু মনে রাখিস, তুই আজ শয়তানকে দাওয়াত দিয়েছিস। তিথি যদি কিছু হয়, আমি তোকে টুকরো টুকরো করে কাটবো। দিয়ান ফোনটা কেটে দিল। তার হাত কাঁপছে না, কিন্তু চোয়াল শক্ত হয়ে গেছে। সে তার টিমের কাউকে জানালো না। সে জানে সায়ন কতটা ডেসপারেট। দিয়ান জিপের সিটের নিচ থেকে একটা পুরনো রামদা বের করলো। এটা কোনো আধুনিক অস্ত্র না, জং ধরা লোহা। কিন্তু আজ দিয়ান কোনো অফিসার না, আজ সে এক আদিম শিকারী। আল্লাহ, তিথিকে রক্ষা করো, আমাকে শক্তি দাও। আজ আর কোনো দয়া নয়, আজ শুধু ধ্বংস। সেই পুরনো পরিত্যক্ত গ্যারেজ, উত্তরা 4 নম্বর সেক্টর। রাত 8:45। বাইরে তুমুল ঝড়, ঠিক সেই 5 বছর আগের রাতের মতো। পুরনো টিনের চালে বৃষ্টির শব্দ যেন যুদ্ধের দামামা বাজাচ্ছে। গ্যারেজের শাটারটা অর্ধেক খোলা, ভেতরে টিমটিমে আলো। সায়ন একটা ড্রামের ওপর বসে মদ খাচ্ছে। তার 4 জন ভাড়াটে গুন্ডা অস্ত্র হাতে পাহারায়। তিথি মাঝখানে বাঁধা। কিরে, তোর হিরো তো আসছে না, ভয় পেল নাকি?
কালু তো অন্ধকারে হয়তো পথ হারিয়ে ফেলেছে। শোন, ও যদি না আসে আমি কিন্তু তোকে মেরে ফেলবো না। আমি তোকে নিয়ে বর্ডার পার হব, সেখানে তোকে বিক্রি করে দেব। কেমন হবে প্ল্যানটা? টেপ লাগানো থাকায় কথা বলতে পারছে না, কিন্তু চোখ দিয়ে ঘৃণা বর্ষণ করছে। ধ্যাত ধরাস করে একটা শব্দ, গ্যারেজের পেছনে টিনের ভেড়া ভেঙে কেউ একজন ভেতরে ঢুকলো। সবাই চমকে উঠল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো দিয়ান। তার শরীর ভিজে জবজবে, পরনে কালো টি শার্ট আর প্যান্ট, হাতে সেই রামদাটা মাটির সাথে ঘষতে ঘষতে আসছে, যার ফলে একটা বিকট শব্দ হচ্ছে। এসে গেছিস? ওয়েলকাম ব্রাদার। কিন্তু তোর হাতে ওটা কি? দা? আমরা আসি পিস্তল নিয়ে, আর তুই নিয়ে এসেছিস দা নিয়ে। তুই কি পাগল হয়েছিস? বলেছিলাম না সায়ন, আমি আসবো, জম হয়ে আসবো। জমের হাতে কি বন্দুক থাকে? জমের হাতে থাকে দণ্ড। আজ আমি আগাছা পরিষ্কার করতে এসেছি। তোরা 4 জন আর তুই, মোট 5টা লাশ পড়বে আজ। বস, মেরে দেব? দাঁড়া, ওর সাহসটা দেখি। দিয়ান, হাঁটু গেড়ে বস, আমার পায়ে ধরে মাপ চা। বল যে তুই হেরে গেছিস, তাহলে তিথিকে একবারে মারবো, কষ্ট দেব না। আমি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি সায়ন। আর তুই তো মানুষই না। তিথি ভয় ভাবি না, চোখ বন্ধ কর। আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। তিথি চোখ বন্ধ করলো না, সে দিয়ানের দিকে তাকিয়ে রইল। এই দিয়ানকে সে চেনে না, এ এক ভয়ঙ্কর দিয়ান। মার ওকে, শেষ করে দে। সায়নের অর্ডারের সাথে সাথেই গুন্ডারা গুলি চালাতে শুরু করলো, কিন্তু দিয়ান বিদ্যুতের গতিতে পাশে থাকা একটা পুরনো গাড়ির বডির আড়ালে সরে গেল। গুলিগুলো টিনের গায়ে লেগে আগুনের ফুলকি ছড়ালো। দিয়ান অন্ধকারে মিশে গেল। গুন্ডারা এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ ওপর থেকে দিয়ান লাফিয়ে পড়ল একজনের ঘাড়ে। রামদার উল্টো পিঠ দিয়ে সজোরে বাড়ি মারল লোকটার ঘাড়ে। হাড় মট করে ভেঙে গেল। লোকটা শব্দ করার আগেই মাটিতে পড়ে গেল। দ্বিতীয়জন গুলি করতে গেলে দিয়ান তার হাত লক্ষ্য করে রামদা চালালো। হাত কেটে পিস্তল সহ ছিটকে পড়ল দূরে। লোকটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। চুপ, একদম চুপ। শব্দ করলি গলা নামিয়ে দেব। তৃতীয় এবং চতুর্থ গুন্ডা একসাথে আক্রমণ করলো। দিয়ান একজনের পেটে লাথি মেরে ফেলে দিল, আরেকজনের গলায় নলি চেপে ধরল দেয়ালের সাথে। তোরা টাকার জন্য মানুষ মারিস? আজ টাকা তোদের বাঁচাতে পারবে বল? দিয়ান একে একে 4 জনকে ধরাশায়ী করলো। সে কাউকে জানে মারল না, কিন্তু এমনভাবে মারল যে তারা আর উঠতে পারবে না। এবার দিয়ান সায়নের দিকে ঘুরল। সায়ন ভয়ে কাঁপছে, তার হাতের পিস্তলটা কাঁপছে। সে দৌড়ে গিয়ে তিথির পেছনে দাঁড়ালো এবং তিথির গলায় পিস্তল ঠেকালো। কাছে আসবি না, একদম কাছে আসবি না। এক পায়ে গেলে আমি ট্রিগার চাপবো। আমি কিন্তু সিরিয়াস দিয়ান, আমি মেরে ফেলবো ওকে। তুই মারতে পারবি না সায়ন, কারণ তুই বিতু। তোর হাত কাঁপছে। তুই যদি মারতিস এতক্ষণে মেরে ফেলতিস। তুই বাঁচার জন্য ওকে ডাল বানিয়েছিস। একজন পুরুষ কখনো নারীর পেছনে লুকায় না। তুই খা পুরুষ। চুপ কর, আমাকে জ্ঞান দিবি না। তুই অস্ত্র ফেল, দা ফেলে দে। দিয়ান হাসলো, এক হাড়হিম করা অমানবিক হাসি। সে হাতের রামদাটা মেঝেতে ফেলে দিল। এই নে, ফেলে দিলাম। এবার কি করবি? গুলি কর, দেখি তোর কত সাহস। সায়ন বিভ্রান্ত হয়ে গেল। দিয়ান অস্ত্র ফেলে দিয়েছে, তবুও কেন ভয় পাচ্ছে না? সায়নের মনোযোগ একটু নড়ে গেল। ঠিক এই সুযোগে তিথি, যার হাত পেছনে বাঁধা ছিল কিন্তু মুখটা এখন টেপ মুক্ত, ধস্তাধস্তিতে খুলে গেছে। সে সজোরে সায়নের পায়ে কামড় বসিয়ে দিল। আহ কুত্তি, ছাড়। সায়ন ব্যথায় নড়ে উঠতেই তার হাত থেকে পিস্তলটা ফসকে গেল। আর সেই ন্যানো সেকেন্ডের সুযোগ দিয়ান বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল সায়নের উপর। অনেকক্ষণ মারামারি করার পর দিয়ান আর সায়ন দুজনেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু নেশা শক্ত দুর্বল সায়ন কমান্ডো দিয়ানের কাছে কিছুই না। দিয়ান সায়নকে কলার ধরে তুলে শূন্যে আছাড় মারল একটা পুরনো লেদ মেশিনের উপর। সায়নের মেরুদণ্ড ভাঙার আওয়াজ হলো। সে রক্ত বমি করে দিল। উঠ, মার আমাকে। ছোটবেলায় মারতি না, তখন তো আমি দুর্বল ছিলাম। এখন মার, তোর সব শক্তি দিয়ে মার। দিয়ান, মাফ করে দে। আমি তোর ভাই,
আমাকে মারিস না। দিয়ান সায়নের বুকের ওপর এক পা তুলে দিল। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। বাই, তুই আমাকে বাই বলে ডাকিস কোন মুখে? যেদিন মা মারা গেল তুই আমাকে এতিমখানা দিতে চেয়েছিলি। যেদিন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বানালি সেদিন বাই মনে ছিল না? যেদিন মেয়েটাকে গাড়ির চাপা দিয়ে আমাকে খুনি সাজালি সেদিন মনে ছিল না? আর আজ তুই তিথির গায়ে হাত দিয়েছিস, এর কোনো ক্ষমা নেই। আমি আব্বার কথায় সব করেছি, আমার দোষ নেই। বাপের দোহাই দিবি না, তুই নিজে শয়তান। এটা আমার মায়ের অপমানের জন্য। দিয়ান সায়নের ডান হাতে লাথি মারল, হাড় গুঁড়ো হয়ে গেল। এটা তিথির চোখের জলের জন্য। দিয়ান সায়নের বাম পায়ে লাথি মারল। আর এটা আমার হারিয়ে যাওয়া 5 বছরের জন্য। দিয়ান সায়নকে মেরে ফেলল না, কিন্তু তার হাত পা এমনভাবে ভেঙে দিল যে সে সারা জীবন অন্যের দাওয়ায় বেঁচে থাকবে। সায়ন যন্ত্রণায় গুঁগাচ্ছে। তিথি দৌড়ে এসে দিয়ানকে জড়িয়ে ধরল। দিয়ান থাম, আর না, ও মরে যাবে। তুই খুনি হোস না দিয়ান, প্লিজ থাম। দিয়ান হাঁপাতে হাঁপাতে থামলো। সে তিথির দিকে তাকালো। তার চোখের লাল ভাবটা ধীরে ধীরে কমে এলো। ওকে মারবো না তিথি, মৃত্যু ওর জন্য পুরস্কার। ও বেঁচে থাকবে পঙ্গু হয়ে, ঘৃণা নিয়ে বেঁচে থাকবে, সেটাই ওর আসল শাস্তি। বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। দিয়ান আগেই তার ইউনিটকে লোকেশন পাঠিয়ে রেখেছিল। পুলিশ এবং আর্মি ইন্টেলিজেন্স একসাথে গ্যারেজ ঘেরাও করলো। সায়ন এবং তার গুন্ডাদের অ্যারেস্ট করা হলো। কিছুক্ষণ পর পুলিশ সায়নকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। আমজাদ সাহেবকেও পুলিশ ভ্যান থেকে নামানো হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আমজাদ সাহেব সায়নের অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেন। তারপর তিনি দিয়ানের সামনে এসে দাঁড়ালেন। বৃষ্টির পানিতে তার সাদা পাঞ্জাবি ভিজে গেছে। তিনি কাঁপতে কাঁপতে দিয়ানের পায়ে ধরতে গেলেন। দিয়ান, বাবা, আমাকে মাফ করে দে। আমি বুঝিনি তুই এত বড় হবি। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই বাড়ি ফিরে চল বাবা, আমি তোর সব সম্পত্তি ফিরিয়ে দেব। তোর মাকে আমি সম্মান দেব। শুধু আমাদের ফেলে দিস না। এই বুড়ো বয়সে আমি কোথায় যাব? দিয়ান এক পা পিছিয়ে গেল। সে তিথিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তিথিও দিয়ানের কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মিস্টার আমজাদ, আপনি ভুল করছেন। আপনার ছেলে সায়ন চৌধুরী স্ট্রেচারে শুয়ে আছে, আর আমি দিয়ান মাহমুদ। আমি আমার মায়ের ছেলে। আপনি 5 বছর আগে আমাকে ত্যায্য করেছিলেন, মনে আছে? আজ আমি আপনাদের ত্যায্য করলাম। আপনার সম্পত্তি, আপনার বাড়ি, আপনার নাম সব আপনি রাখুন। আমার কিছুই চাই না। আমার যা দরকার তা আমার বুকে আছে। বাবা, তুই এত নিষ্ঠুর হোস না। রক্ত কি কখনো পানি হয়? রক্ত পানি হয় না, কিন্তু বিষ হয়ে যায়। আর সেই বিষ আমি শরীর থেকে বের করে ফেলেছি। ক্ষমা উপরওয়ালা করবেন, কিন্তু আমি আপনাদের ছায়াও আর মারাতে চাই না। আপনারা আমার কাছে মৃত। অফিসার, ওদের নিয়ে যান। দিয়ান আর পেছনে তাকালো না। সে তিথির হাত ধরে তার বাইকের দিকে এগিয়ে গেল। তিথি দিয়ানের দিকে তাকিয়ে হাসলো, এক অদ্ভুত তৃপ্তির হাসি। আমরা কোথায় যাচ্ছি দিয়ান? অনেক দূরে, যেখানে কেউ আমাদের জাত জিজ্ঞেস করবে না, কেউ গায়ের রং দেখবে না, শুধু তুই আর আমি। দিয়ান বাইক স্টার্ট দিল। বৃষ্টির মধ্যে বাইকটি অন্ধকারের বুক চেড়ে আলোর পথে ছুটে চলল। পেছনে পড়ে রইল এক ধ্বংসস্তূপ, এক ধসে পড়া সাম্রাজ্য। এই ঘটনার পরে আরও 3 মাস কেটে যায়। তারা বান্দরবন নীলগিরি রিসোর্টে চলে আসে। একদিন সকাল 7টায় পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা। সূর্যের সোনালি আলো মেঘ ভেদ করে কাঠের বাড়িটার উপর পড়ছে। বারান্দায় একটা বেতের চেয়ারে দিয়ান বসে আছে। তার পরনে সাদা টি শার্ট আর ট্রাউজার। তার গায়ের কালো রং ভোরের আলোয় যেন হীরের মতো জ্বলছে। তার চোখে এখন আর সেই হিংস্রতা নেই, আছে প্রশান্তি। তিথি ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে দুটো কফির মগ, পরনে নীল শাড়ি, চুলগুলো ভেজা। সে কফির মগটা টিপটে রেখে দিয়ানের কোলে এসে বসলো। দিয়ান 2 হাত দিয়ে তিথিকে জড়িয়ে ধরল। কি ভাবছিস রে? এখনো কি পুরনো কথা মনে পড়ে? নারী, ভাবছিলাম জীবনটা কত অদ্ভুত। 5 বছর আগে এই দিনে আমি জেলের সেলে মশা মারছিলাম, আর আজ আমি মেঘের রাজ্যে আমার রানীর সাথে কফি খাচ্ছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই কষ্টগুলো না পেলে হয়তো তোকে এভাবে পেতাম না। তিথি দিয়ানের চুলে বিলি কেটে দিল। তার আঙ্গুলগুলো দিয়ানের কপালে ছোট কাটার দাগটা ছুঁয়ে দিল। এখন আমরা স্বাধীন দিয়ান, কেউ নেই আমাদের আলাদা করার।
বাবা ফোন দিয়েছিলেন জানিস, মাপ চাইলেন, বললেন ঢাকায় ফিরে যেতে। তুই কি যাবি? তুই কি চাস? আমি চাই না, আমি এই পাহাড়, এই মেঘ আর তোর সাথে সারা জীবন কাটাতে। ওই শহরের কোলাহল আমার আর ভালো লাগে না। এখানে আমরা ছোট্ট একটা স্কুল দেব, পাহাড়ি বাচ্চাদের পড়াবো। তুই আর্কিটেকচার শেখাবি, আমি গান শেখাবো। কেমন হবে? চমৎকার হবে। তুই যা চাইবি তাই হবে। তুই আমার বস, আমি তোর পার্সোনাল কমান্ডো। তিথি হেসে দিয়ানের গালে চুমু খেলো। আচ্ছা দিয়ান, আমাকে একটা সত্যি কথা বলবি? আমার চেয়েও বেশি ভালোবাসিস এমন কিছু কি আছে তোর জীবনে? আছে। কি? কে সে? আমার দেশ আর এই দেশের মাটিতে দাঁড়িয়ে থাকা তুই। তুই আর দেশ আমার কাছে দুটোই সমার্থক। দুজনেই আমাকে আশ্রয় দিয়েছিস। তিথি দিয়ানের বুকে মাথা রাখলো। ফিল্মি ডায়লগ দেওয়া আর গেল না তোর। তবে কালো ছেলেটা আর অবহেলিত নেই রে, সে এখন ভালোবাসার চাদরে মোড়ানো। আমি তোকে ভালোবাসি দিয়ান, খুব ভালোবাসি। আমিও তোকে ভালোবাসি দিদি, মৃত্যু পর্যন্ত। দূরে পাহাড়ের সারি, নীল আকাশ আর পেজা তুলোর মতো মেঘ। বারান্দায় বসে থাকা দুটি মানুষ যেন প্রকৃতিরই অংশ হয়ে গেছে। তাদের হাসির শব্দ বাতাসের সাথে মিশে ইথারে ছড়িয়ে পড়ল। গল্পের সমাপ্তি হলো, কিন্তু তাদের নতুন জীবনের গল্প এখান থেকেই শুরু হলো।